আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। এক সপ্তাহ পর আবারও চুম্বকের ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। সো আমরা আমরা আমাদের কয়েকটা ক্লাস আজকে 5 নাম্বার লেকচার, দ্যাট মিনস আমরা 4টা ক্লাস অলরেডি শেষ করে ফেলছি এবং এই 4টা ক্লাসে আমরা তড়িতের সাথে চুম্বকের একটা রিলেশন কিন্তু অলরেডি ডেভেলপ করছিলাম। ফ্রম ডে 1 আমরা দেখছিলাম যে বায়োট স্যাভার্টের যেই সূত্রগুলো বা তারও আগে ওয়েস্টের আবিষ্কার থেকে বায়োট স্যাভার্টের সূত্র, বায়োট স্যাভার্টের সূত্র থেকে চুম্বক ক্ষেত্র বের করা, কখনো অসীম তার, কখনো সসীম, কখনো হচ্ছে বৃত্তাকার তার, কখনো আংশিক বা কখনো মিক্সচার, এস চ্যালেঞ্জ করছেন আপনারা। তো অনেকগুলো জিনিস ছিল। আজকে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আজকে আমরা হচ্ছে আহ তড়িতের সাথে চুম্বকের রিলেশন গুলোর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা গতদিন যে টপিকটা নিয়ে কাজ করতেছিলাম সেটা আমার বলছিলাম পার্সোনালি খুবই ফেভারিট টপিক ছিল হল ভোল্টেজ। তো অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আহ কেন হচ্ছে আপনার কাছে এটা মানে ফেভারিট টপিক বা কেন আপনার কাছে এটা ভালো লাগে? তো মাথায় রাখবেন, লাইফে যেই জিনিসটা করা যত বেশি ডিফিকাল্ট, ওই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে তত বেশি ভালো লাগা কাজ করবে। লাইফে যে জিনিসটা যত বেশি ডিফিকাল্ট, সেই জিনিসটা যখন করতে পারবেন তত বেশি ভাল লাগা কাজ করবে এবং নিজের প্রতি নিজের মধ্যে তত বেশি বিশ্বাস তৈরি হবে। এই যে একটু আগে হচ্ছে আপনাদের এক ব্যাচ সিনিয়র যারা তাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছিল, যারা অ্যাডমিশন দিবে এবার তাদের আজকের দিনে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে গেল। তো আমি যখন ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছিল দেখতেছিলাম, তখন আমার দিনগুলার কথা মনে পড়তেছিল। তো তখন আমিও যখন ওদের মতো করে এরকম বোর্ড পরীক্ষা শেষ, তারপর হচ্ছে অ্যাডমিশনের ক্লাস শুরু করব, সেই মোমেন্ট গুলোতে তারা আমার কাছেও অনেক টাফ লাগতো। মনে হতো যে বুয়েটে চান্স পাওয়া, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, এই জিনিসগুলো কি আদৌ পসিবল কিনা? ভালো র‍্যাংকে চান্স পাওয়া তো আরো টাফ। লক্ষ, লক্ষ পোলাপান, হাজার, হাজার পোলাপান, এদের ভিড়ে মানে একটা মাঠের মধ্যে যদি ১,০০০ মানুষ দাঁড়ায়, তাহলে দেখবেন উনি কত মানুষ বলে মনে হয়। তো ১,০০০, ২,০০০ না, ১০,০০০ না, আরো কত বেশি মানুষ। এত মানুষের ভিড়ে একদম ১ম দিকে থাকা কত বেশি চ্যালেঞ্জিং। সো লাইফে যত বড় চ্যালেঞ্জ আপনি নিবেন, এটাকে যখন আপনি নিজের মধ্যে করে ফেলতে পারবেন, নিজের মধ্যে ওই জিনিসটার জন্য প্রস্তুতি নিয়ে ওই জিনিসটা যখন মোকাবেলা করবেন এবং ফাইনালি যখন আপনি গেইন করবেন, তখন আপনার ভিতরে কিছু একটা তৈরি হয়ে যাবে এবং এই কিছু একটা লাইফে অনেক, অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা আর কথা না বলে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতেছি। আজকের ক্লাসে আমাদের শুরুর আগে একটু ভাইয়া এড করে দিই। গতদিন একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল আপনাদেরকে যে এই জায়গার ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছিল যে আমরা কোশ্চেনে ছিল হচ্ছে এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে আর এইদিকে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে। বলছিল যে হল ভোল্টেজ যেটা তৈরি হবে সেটা কোন দিকে তৈরি হবে, অর্থাৎ ভোল্টমিটারটা, সেই ভোল্টমিটারটা ডিরেকশন কোন দিকে হবে। তো অনেকেই পারছেন, যারা পারছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। আর ভাইয়া আজকে পর্যন্ত ও মানে আপনাদের নামগুলো কালেক্ট করতে পারি নাই। আসলে আমার নিজের ব্যস্ততা, আই এম সরি। বাট আমরা চেষ্টা করব যদি আজকের ক্লাসে আমরা কোনো চ্যালেঞ্জের দিকে যেতে পারি তাহলে নেক্সট ক্লাসে যারা সেই জিনিসগুলো আমরা ঘোষণা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে কারা, কারা জিনিসটা পারছে। তার আগে আজকে আমাদেরকে অনেক কিছু পড়াশোনা করতে হবে এবং এটা একটু বুঝে নিতে হবে। এখানে হচ্ছিল কি দেখেন ভাইয়া, কারেন্ট নিচের দিকে নামতেছে। কারেন্ট যদি নিচের দিকে নামে তার অর্থ কি ইলেকট্রন উপরের দিকে উঠতেছে। সো ইলেকট্রন উঠতেছে উপরের দিকে, মানে ভেলোসিটির দিক হচ্ছে এই দিকে। তো এই দিক বরাবর যদি আমি একটা কলম ধরি, লাইক এই দিক বরাবর একটা আঙ্গুল ধরলাম, আর এই দিক বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র। সো ভি ক্রস বি, এফ ইকস টু কিউ ইন্টু ভি ক্রস বি। তো ভি ক্রস বি কোথায় আসছে? ভিতরের দিকে আসে। কিন্তু মাইনাস চার্জের ক্ষেত্রে আমরা জানি ভি ক্রস বি যেদিকে আসবে বলটা তার উল্টো দিকে আসবে। সো মাইনাস চার্জ যেহেতু, সো মাইনাস চার্জ গুলো বাইরের দিকে আসবে। তবে তলকে ভেদ করে বাইরে আসতেছে, আপনাদের স্ক্রিনকে ভেদ করে বাইরে আসতেছে, এইটা হবে ইলেকট্রনের উপর বলের দিক। তাহলে ইলেকট্রন গুলো বাইরের সার্ফেসে থাকবে। দেখেন একদম বাইরের সার্ফেসে আমি ইলেকট্রন 4টাকে আঁকছি, আরো অনেকগুলো, বাট আমার আঁকার সুবিধার্থে 4টা আঁকছি। তো বাইরের সার্ফেস যদি ইলেকট্রন তৈরি হয় তাহলে একদম ভিতরের দিকে যে সার্ফেসটা, এই পি কিউ আর এস, এই ভিতরের দিকে সার্ফেসটাতে হচ্ছে পজিটিভ চার্জ তৈরি হবে। আর এ বি সি ডি, এই সার্ফেসটাতে একদম ফ্রন্টের সার্ফেসটাতে মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে এই ফ্রন্ট সার্ফেস এবং পিছের দিকে পি কিউ আর সার্ফেসের মাঝখানে যদি আমি একটা ভোল্ট মিটার কানেক্ট করি, এটা হচ্ছে একটা ভোল্ট মিটার, এইটা হচ্ছে একটা ভোল্ট মিটার। তাহলে সেই ভোল্টমিটারটা কি করবে? ভোল্টমিটার অলওয়েজ হচ্ছে ধরেন এই বরাবর থেকে সে ভিতরের দিকেও যেতে পারে, মানে ভোল্টমিটারটার পজিশন এরকম, এই কাঁটাটা ভিতরের দিকেও ঢুকতে পারে, বাইরের দিকেও আসতে পারে।
তো যেটা প্লাস ওই দিকে যায়, তো প্লাসটা কোন দিকে? ভিতরের দিকে, তাই সে ভিতরের দিকে মুভ করে আছে। এই ছিল হচ্ছে আমাদের এস চ্যালেঞ্জের সলিউশনটা আমরা এখানে দিয়ে দিছি। সো এরপর আমরা আজকের দিনে যেটা করব, হল বিভবটা নিয়ে কাজ করব। হল বিভব আমরা অনেকটুকু পড়ে ফেলছি। আজকে আমরা হল বিভবের আরো কিছু জিনিস বাকি আছে, সেগুলো একটু দেখব। দেখার পর আমরা বেশ কিছু ম্যাথ ইনশাল্লাহ সলভ করব। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা একটু একটু করে আস্তে আস্তে শিখবো। এইটা অনেক বড় একটা জিনিস। আচ্ছা, আপনাদের জন্য অনেকগুলো অফার দিয়ে একটা কম্বো সাজানো হয়েছে। তো এটা দেখতে পারেন, আপনাদের জন্য উপকারী হবে ইনশাল্লাহ। তো হল বিভবের গত দিনে তো আমরা অনেক কিছু পড়ছিলাম। তো আজকে আমরা একটু ফর্মাল ডেফিনেশন শিখতেছি যে কোন তড়িৎবাহী পরিবাহককে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট এবং চুম্বক ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড উভয়ের সাথে লম্ব বরাবর একটি বিভব পার্থক্য সৃষ্টি হয় তথা ভোল্টেজ তৈরি হয়। এই ভোল্টেজটাকে হল ভোল্টেজ বা হল ক্রিয়া বলা হয়। সো এই তো হল ভোল্টেজের মোটামুটি ডেফিনেশন আমরা জেনে গেছি। তো আমি একটু আরেকবার সংক্ষেপে পুরো হল ভোল্টেজের ভিতরে কি কাহিনী ঘটতো সেটা একটু রিপিট করব। সো আমার সাথে সাথে যারা আছেন তারা একটু দেখে নেন। আমরা এই রিপিট জিনিসটার পরপরই কিছু অ্যানিমেশন দেখব। তাহলে আমরা শুরু করতেছি। সবাই একটু খাতা কলম যা যা আছে সবকিছু নিয়ে একটু রেডি হয়ে যাই। সো আমরা চিন্তা করতেছিলাম আমাদের সিচুয়েশনটা হচ্ছে এই রকম যে ভাইয়া এই সারফেস দিয়ে হচ্ছে কারেন্ট প্রবেশ করতেছে। ঠিক আছে? আর তার মানে কি এই দিক দিয়ে কারেন্টটা বের হচ্ছে। এই হচ্ছে একটা সিনারিও যে ভাইয়া এটা একটা পরিবাহী, এই পরিবাহীর এই সারফেস দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, ওই সারফেস দিয়ে কারেন্ট বের হচ্ছে। আর বলা আছে এই ডিরেকশন বরাবর, ঠিক এই ডিরেকশন বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি। বি একটা ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশন বরাবর কাজ করতেছে। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এখানে যখনই দেখবেন কোন একটা পরিবাহকের মধ্যে দিয়ে কারেন্ট এবং চুম্বক ক্ষেত্র দুইটা পরস্পর লম্ব ভাবে আছে, তাহলে আমরা কি বললাম? এই কথাটাকে একটু লিখে ফেলি। পরিবাহকের অভ্যন্তরে কারেন্ট এবং চুম্বক ক্ষেত্র পরস্পর যদি লম্ব হয়, কারেন্ট এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হলে তাদের উভয়ের সাথে লম্ব হবে লম্বভাবে হল ভোল্টেজ তৈরি হয়। এই হচ্ছে আমাদের সিস্টেমটা। এখন আমরা দেখি যে কিভাবে তৈরি হয়, এই ব্যাপারটা আমরা একটু সলিউশন করে বের করব। ওকে, তাহলে প্রথম কাজ কি ভাইয়া? প্রথম কাজ হচ্ছে আমাকে বুঝতে হবে ভাইয়া এইদিকে যেহেতু কারেন্ট যাচ্ছে, তার অর্থ আসলে কি? তার অর্থ হচ্ছে এই যে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন গুলো বা নেগেটিভ চার্জ যাই বলেন না কেন, আমরা ধরলাম যে -Q বা আপনি ইলেকট্রন বলতে পারেন, সমস্যা নেই। সেটা হচ্ছে যেদিকে কারেন্ট যায় তার বিপরীত দিকে হচ্ছে আমার ইলেকট্রন দৌড়াচ্ছে বা ইলেকট্রন গতিশীল আছে। তাহলে ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে এই বরাবর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তার সাথে তলকে ভেদ করে লম্বভাবে ঢুকতেছে। তাহলে আমরা যদি চিন্তা করি এই দিকে ভাইয়া ভেলোসিটির দিক আর তলকে ভেদ করে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, তো ভেলোসিটির দিক থেকে আমি যদি ডান হাত নিয়ে চুম্বক ক্ষেত্রের দিকে ঘুরাই তাহলে আমার বলটা কোন দিকে আসতেছে? ভেলোসিটির দিক থেকে চুম্বক ক্ষেত্রের দিকে ঘুরাইলে বলটা বা ভি ক্রস বিটা নিচের দিকে আসে। কিন্তু আমরা জানি যে ভাইয়া যদিও এফ ইজ ইকুয়ালস টু কি কিউ ভি ক্রস বি,
কিউ ভি ক্রস বি, কিন্তু ভি ক্রস বি এর দিক যেদিকে সেদিকে যে বলের দিক হবে তা কিন্তু না, চার্জের মানের উপর নির্ভর করবে। চার্জ যদি পজিটিভ হয় তাহলে ভি ক্রস বি যেদিকে সেদিকে ধাক্কা খাবে, চার্জ যদি নেগেটিভ হয় তাহলে ভি ক্রস বি যেদিকে তার অপোজিটে হচ্ছে সে ধাক্কা খাবে। এখন এখানে আমরা পাইলাম যে ভাইয়া ভি ক্রস বি নিচের দিকে, কিন্তু এটা কি চার্জ? নেগেটিভ চার্জ। তার মানে 180 দ্বারা 180 ডিগ্রি ঘুরে যাবে বা -1 দিয়ে গুণ হবে, তাহলে ধাক্কা খেয়ে এই দিক বরাবর ধাক্কা খাবে চুম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সে ধাক্কা খাওয়ার কারণে ইলেকট্রন গুলো এই বরাবর জমতে শুরু করবে, ইলেকট্রন গুলো এই বরাবর নেগেটিভ চার্জে জমতে শুরু করবে। তাহলে উপরের সারফেসটা যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে নিচের সারফেসটা কি পজিটিভলি চার্জড হবে। এখন খেয়াল করেন একটু পর যেটা হবে, আমার যদি কোনো একটা জায়গায় পজিটিভ এবং নেগেটিভ চার্জ একটা ডিস্টেন্সে থাকে, তাহলে যে কাহিনীটা ঘটে যায় সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু কি তৈরি হয়ে যায়? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়, ধরলাম ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই। এখন আমরা জানি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র যেই দিকে তার বিপরীত দিকে সে একটা তড়িৎ বল লাভ করে। এটা যেহেতু নেগেটিভ চার্জ তাহলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার বিপরীত দিকে সে একটা ধাক্কা লাভ করবে। ফলে যেটা হয় সে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এই বরাবর সে একটা ইলেকট্রিক ফোর্স লাভ করে। সো ইলেকট্রিক ফোর্সের মানটা কত? ইলেকট্রিক ফোর্স এফ ই সেটা হচ্ছে কিউ ইন্টু ই। সো কিউ এর ভ্যালু তো ফিক্স, যে ইলেকট্রন যদি হয় তাহলে ওর জন্য হচ্ছে 1.6 10⁻⁻19। বাট যত সময় যাবে উপরের সারফেসে তত বেশি নেগেটিভ চার্জ, নিচের সারফেসে তত বেশি পজিটিভ চার্জ, ফলে কি হবে? উপর এবং নিচে চার্জের মান বাড়তে থাকবে। ফলে চার্জ গুলো যত বাড়বে, উপর এবং নিচের সারফেস গুলোতে চার্জ যত বাড়বে, এদের মাঝখানে তড়িৎ ক্ষেত্রটা তত শক্তিশালী বা স্ট্রং হইতে থাকবে। স্ট্রং হইতে থাকলে কি হবে? ই যত বাড়তে থাকবে আপনার ইলেকট্রিক ফোর্সের মানটা তত বাড়তে থাকবে। সো আমি যদি একটু বলি এইভাবে, ই এর ভ্যালু যত বাড়বে আপনার ইলেকট্রিক ফোর্স তত বাড়বে। তাহলে উপরের দিকে ম্যাগনেটিক ফোর্স সেটা কি ছিল? ম্যাগনেটিক ফোর্স এফ এম সেটা ছিল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, এখানে সাইন 90। তো এটাকে আপনি জাস্ট কিউ ভি বি এভাবে বলতে পারেন। সো এখানে কিউ ভি বি, ভি হচ্ছে তারণ বেগ, এই সবগুলা কনস্ট্যান্ট, কিন্তু ইলেকট্রিক ফোর্সের মান কনস্ট্যান্ট না, আস্তে আস্তে এটা বাড়তেছে। বাড়তে এমন একটা সময় আসবে যখন ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স সমান হয়ে যাবে। সো ওই স্পেশাল মোমেন্টে, ওই স্পেশাল মোমেন্টে একটা ঘটনা ঘটবে, সেটাই আমরা এখন দেখতেছি। অলরেডি যদিও দেখছি আমরা আগের দিন, জাস্ট একটু রিপিট করতেছি। ওই মোমেন্টে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম, ইলেকট্রিক ফোর্স এফ ই সেটা হয়ে যাবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স এফ এম। তাহলে ইলেকট্রিক ফোর্স তো আমরা দেখছি কিউ ইন্টু ই, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিউ ভি বি। এখন এখানে উভয় পাশ থেকে কিউ গুলো কাটাকাটি চলে গেছিল, পড়েছিল কি? পড়েছিল হচ্ছে আমাদের ই ইকুয়ালস টু ভি ইন্টু বি। এখন ইলেকট্রিক ফিল্ড, দুইটা সারফেসের মাঝে যে ইলেকট্রিক ফিল্ড সেটা যদি বের করতে হয় তাহলে এই দুই প্রান্তের মাঝে যদি ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এই দুই প্রান্তের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, ধরেন এই একটা জায়গা আর এই নিচের সারফেস এখান থেকে আরেকটা জায়গা, এই দুইটার মাঝে যে ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হয় এটাকে আমরা হল ভোল্টেজ বলি। তাহলে আমরা কিন্তু জানি যে দুইটা পাতের মাঝে তড়িৎ ক্ষেত্র যদি তৈরি হয় তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে ভি হল ডিভাইডেড বাই তাদের মাঝখানের ডিস্টেন্সটা। তো ডিস্টেন্সটা হচ্ছে আমরা এইটুকু জানি ডি, এবং এইটুকু ডিস্টেন্স এটাকে বলা হয় পুরুত্ব টি, এইটাকে বলা হয় পুরুত্ব টি, আর এটাকে বলা হয় প্রস্থ ডি। ঠিক আছে? তাহলে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের এই মানটা এখানে ইউজ করব, সেটা হয় চলে আসবে ভি হল ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়ালস টু ভি বি ডি। এই হচ্ছে আমাদের আউটকামটা যেটা আমরা জেনারেট করে ফেললাম। তো ইটস নাথিং নিউ, আমরা গতদিনও করছিলাম। সো এটা আমাদের চলে আসছে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। আমাকে একজন জিজ্ঞেস করছিল ভাইয়া চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে ছিল? চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে চিত্র থেকে দেখেন একদম তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, বা আপনি চুম্বক ক্ষেত্রকে এভাবে বলতে পারেন, বা বি এর দিক কোন দিকে? বি এর দিক হচ্ছে
তলকে ভেদ করে ভেতরের দিকে এইভাবে ঢুকতেছে। 3D তে যদি দেখেন এই যে একদম সারফেসটাকে ভেদ করে ঢুকতেছে। ওকে? আচ্ছা, তাহলে এইটুকু তো ক্লিয়ার। এইটুকু তো ক্লিয়ার। সবাই আমাকে একটু কমেন্ট করেন তো। কে, কে বুঝতে পারছেন? ও আমি একটু হচ্ছে যে একটা জিনিস একটু লিখতে ভুল করছি। আমি এক লাইন ক্যালকুলেশন এক্সট্রা করে ফেলছিলাম। সো এখান থেকে জাস্ট ওই পাশে একটা গুণ দিতে হবে যে ভাইয়া ভি হল ইকুয়ালস টু ভিবিডি, এটা লিখলেই হয়ে যাবে। ওকে, ডান, আমরা লিখে ফেলছি। তো ক্লিয়ার? ওকে। তো এই জিনিসটাকেই আমরা আরেকটু এলাবোরেট করব। এই জিনিসটাকে আমরা আরেকটু এলাবোরেট করব। দেখেন কিভাবে করি। সো আমি যেটা করব, এই স্লাইডটাকে একটু কপি করব। তাহলে এবার পরের অংশে চলে আসছি। পরের অংশে আমরা যেটা করব, এইটুকুকে একটু মুছে দিব এবং এইটুকুকে আমরা একটু এই পাশে নিয়ে আসবো। এই তো। সো এইবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, দেখেন আমরা তো বের করছি ভি হল ইজ ইকুয়ালস টু ভিবিডি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা ছোটবেলায় শিখে আসছিলাম আই ইজ ইকুয়ালস টু এন এ ভি কিউ। এখানে এ কি ছিল? এ ছিল হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভি কি ছিল? ভি ছিল হচ্ছে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। মনে পড়ে আমরা এই জিনিসটা দেখে আসছিলাম। তাহলে এই জায়গা থেকে যদি আমাকে কেউ বের করতে বলে যে ভাইয়া তারণ বেগটা কত, আমি বের করতে পারবো ভি ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এন এ কিউ। এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এইটা তো ভি ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এন এ কিউ। এন ছিল একক আয়তনে চার্জের সংখ্যা, এ ছিল কারেন্টটা যাওয়ার সময় যে সারফেসটা ফেস করতেছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিউ হচ্ছে একটা চার্জের মান, আই হচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে। সো আমরা যেটা করব ভাইয়া সেটা হচ্ছে এই যে এইখানে যে ভি যে রাশিটা আছে, ভি রাশিটার মানটা এখান থেকে বসাবো। এই মানটা আমরা এখানে বসাই দিব। সো এটা যদি বসাই তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? আলটিমেটলি পাবো হচ্ছে ভি হল ইজ ইকুয়ালস টু ওই ভি এর জায়গায় আমরা বসাইতে পারি আই ডিভাইডেড বাই এন এ কিউ ইন্টু বি ডি, এরকম থাকলো। এখান থেকে দেখেন একটা কাজ করব যে ভাইয়া ভি হল আই বি ডি অ্যাজ ইট ইজ থাকলো, এন এটাও এক অ্যাজ ইট ইজ থাকলো। এরিয়া, এরিয়া কোনটা? এরিয়া হচ্ছে ভাইয়া এই অংশটাকে আমরা এরিয়া বলতে পারি। এই যে কারেন্ট ঢুকার সময় সে কিন্তু এই সারফেসটাকে মূলত ফেস করতেছে। এখন এই সারফেসের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে বলে, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে ডি ইন্টু টি। ক্ষেত্রফল হবে ডি ইন্টু টি। বলবেন ভাইয়া কিভাবে ডি ইন্টু টি হলো? কারণ দেখেন ভাইয়া, আপনার এই যে ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্স কিন্তু আপনি বলছেন ডি, আর এইটুকু ডিস্টেন্স এটা আপনি বলছেন টি। তাহলে ডি ইন্টু টি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে এখানে আমরা তাহলে বসাইতে পারি ডি ইন্টু টি, আর কিউ তো অ্যাজ ইট ইজ আছে। এবার দেখেন আমরা এই যে ডি, উপরে নিচে ডি কাটাকাটি যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইরকম, আই ইজ ইকুয়ালস টু সরি ভি হল ইজ ইকুয়ালস টু আই বি ডিভাইডেড বাই এন টি কিউ। এই হচ্ছে আমাদের ফুল সিস্টেম, এই হচ্ছে আমাদের ফুল সিস্টেম। ওকে, এবং এই সিস্টেমের মধ্যে আমরা মাথায় রাখবো এই টি হচ্ছে পুরুত্ব। টি হচ্ছে কি বোঝায়? পুরুত্ব। আর এন কি বোঝায়? একক আয়তনে, একক আয়তনে একক আয়তনে আধানের সংখ্যা। এই হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা। ঠিক আছে? তাহলে আমাকে যেমন একজন কমেন্ট করছে যে ভাইয়া এই যে পুরুত্ব এটাকে আপনি টি দ্বারা প্রকাশ করছেন, এটা কি ভাইয়া টি দ্বারা প্রকাশ না করে
অন্য কিছু দ্বারা প্রকাশ করা যায় না, টি তো টাইমের মতো মনে হয়। কিন্তু সমস্যা যেটা, আপনার বইতে যত প্রশ্ন আছে, যতগুলো রাইটারের বই আছে, সব জায়গাতেই কিন্তু টি ইউজ করা। আমি যদি এখানে টি এর পরিবর্তে অন্য কিছু ইউজ করি, সমস্যা যেটা হবে যে আপনি যখন অন্য বই দেখবেন, সলিউশন দেখবেন, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে? আমাকে আরেকজন বলছে, ভাই আই ইকুয়ালস টু এন এ ভি ই, আমরা তো ইলেকট্রনের কারণে জানি, সো এখানে ই না বসায় কিউ কেন বসাচ্ছেন? কারণ হ্যাঁ, 99% কেসে যদিও আমাদের কারেন্ট যেটা ফ্লো হয় ইলেকট্রনের কারণে হয়, বাট ফর সাম কেসেস আমরা জানি, যেহেতু আপনাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়ানো হয়ে গেছে, আপনারা কিন্তু এখন জানেন যে হোলের কারণেও কিন্তু কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তো হোলের চার্জ যদিও আসলে আমরা বলি ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু এখানে কিছু বিষয় আছে। হ্যাঁ, মানে কিছু বিষয় আছে বলতে, আপনারা তো এখন ছোট ক্লাসে, এখন ওইভাবে বুঝবেন না। যদি আপনি সলিড স্টেট ফিজিক্স পড়েন, তখন ওইখানে দেখবেন চার্জের পরিমাণ, ওইটার একটা ঘনত্ব, আরো অনেক কিছু বিষয় চলে আসে। হোলের চার্জের মান যদিও ইলেকট্রনের চার্জের সমান হওয়ার কথা, বাট ওইখানে কিছু স্পিডের বিষয় চলে আসে, আরো সবকিছু মিলায়। মানে আই তো আসলে কিউ বাই টি, স্পিডের একটা ফ্যাক্ট থাকে, টি এর একটা ফ্যাক্ট থাকে। সো ওইখানে আসলে অন্য কোনো ভ্যালুও চলে আসতে পারে কিউ এর জায়গায়। দ্যাটস ওয়াই আমরা আপাতত কিউ কিউ আকারেই রাখবো, যদিও আমরা মেইনলি জানবো কিছু না বলা থাকলে কিউ বলতে সাধারণত ইলেকট্রন ধরেই কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত শেষ করলাম, হল ভোল্টেজের মেইন বিষয়গুলো আমাদের শেষ। তো আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আপনারা কি সবাই এটা ক্লিয়ার হয়েছেন কিনা, বুঝতে পারছেন কিনা? যারা ক্লিয়ার হয়েছেন যে ভাইয়া কিভাবে হচ্ছে আমাদের হল ভোল্টেজটা তৈরি হয়, আমার ভোল্টেজটা, ভোল্ট মিটারটা কিভাবে লাগাইলে কিভাবে প্রকাশ করে, তারা একটু ভাইকে কমেন্ট করে জানাইতে পারেন যে আপনারা ক্লিয়ার। ইন দা মিন টাইম আমি একটু ভোল্ট মিটারের ডিরেকশনটা দেখাই, যে ভোল্ট মিটারটা আসলে কিভাবে সে মুভ করবে, বা ভোল্ট মিটারটা আসলে কিভাবে রিডিং দিবে। ভোল্ট মিটার যেই কাজটা করে দেখেন, উপরে মাইনাস নিচে প্লাস, তো দুইটার মাঝামাঝি জায়গায়, এই দুইটার মাঝামাঝি জায়গায় হচ্ছে ভোল্ট মিটারটাকে কানেক্ট করা হয়। ভোল্ট মিটারটা নর্মালি অবস্থায় ধরেন এখানে থাকে, এটা হচ্ছে নর্মাল অবস্থা। ঠিক আছে? সো নর্মাল অবস্থায় ভোল্ট মিটারটা হচ্ছে এইরকম দিকে থাকার কথা ছিল, কিন্তু এখন যেই দিকে প্লাস চার্জ, ভোল্ট মিটারের রিডিংটা ওই দিকে চলে যাবে। যেই দিকে প্লাস চার্জ গুলো থাকবে ওই দিকে হচ্ছে ভোল্টমিটারটা চলে যাবে, আর উল্টা দিকে নেগেটিভ চার্জ ওই দিকে সে ঘুরবে না। তো ভোল্টমিটারটা কোন দিকে ঘুরে গেছে ওইটা দেখে আমরা বুঝতে পারবো ওই দিকে প্লাস চার্জের লেয়ার তৈরি হয়েছে। যেহেতু এখানে প্লাস চার্জের লেয়ারটা নিচের দিকে, তো ভোল্টমিটার ডাটা কাটাটা নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে? ওভারঅল পুরো বিষয়টা কি, যে ভিতরের দিকে ছিল চুম্বক ক্ষেত্র, আর উপর আর হচ্ছে আমার কারেন্ট যাচ্ছিল বাম থেকে ডানে। কারেন্ট বাম থেকে ডানে যায়, তার অর্থ আসলে ওই ডান থেকে বামে ইলেকট্রন আসে, এই যে ইলেকট্রন যেটা আমরা দেখছি, সেই ইলেকট্রনটা ডান থেকে বামে আসতেছিল। তাহলে এটা হচ্ছে ভেলোসিটির দিক, আর তলকে ভেদ করে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তো আমরা যখন ভি ক্রস বি করছি, তখন আমরা দেখছি ভি ক্রস বি এর দিকটা হচ্ছে নিচের দিকে। কেন ভি ক্রস বি করছি? ওই যে আমাদের গত স্লাইডে আমরা দেখছিলাম যে ভি ক্রস বি হচ্ছে চৌম্বক বল, চৌম্বক বল হচ্ছে এফ এম, ওইটার দিক দেয়। তবে যদি চার্জটা নেগেটিভ থাকে, ভি ক্রস বি যেদিকে আসবে তার সাথে তার উল্টো দিকে ধাক্কা খাবে, ফলে ইলেকট্রন গুলা উপরের দিকে ধাক্কা খাচ্ছিল। ধাক্কা খাওয়ার কারণে উপরের দিকে ইলেকট্রন গুলা চলে যাচ্ছিল, ফলে নিচের দিকে ইলেকট্রনের ঘাটতি তথা প্লাস তৈরি হচ্ছিল। তো যত সময় যাবে ইলেকট্রন গুলা জমতে থাকবে, নিচের দিকে প্লাস তৈরি হতে থাকবে। সো প্লাস মাইনাস এই যে গ্যাপটা, এই গ্যাপটার মাঝে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। যত এই দুইটা পাতে মাইনাস এবং প্লাস চার্জের পরিমাণ বাড়বে, মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা তত স্ট্রং হবে। আর ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হবে, সে ভিতরে কি চার্জটার উপর তত বেশি তড়িৎ বল অ্যাপ্লাই করবে। এবং তড়িৎ বলের ক্ষেত্রে জানি আমাদের ইলেকট্রিক ফিল্ড যেদিকে মাইনাস চার্জ, তার বিপরীত দিকে ইলেকট্রিক ফোর্স পায়। তাহলে এই ইলেকট্রনটা ঢুকার পর চুম্বক ক্ষেত্র তাকে উপরের দিকে ধাক্কা দিবে, তড়িৎ ক্ষেত্র তাকে নিচের দিকে ধাক্কা দিবে। সময়ে যত যাবে চুম্বক ক্ষেত্রের মান অ্যাজ ইট ইজ থেকে যাবে, আগের মতোই থাকবে, কিন্তু ইলেকট্রিক ফোর্সের মানটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যখন আপনার তড়িৎ বল এবং চুম্বক বলটা সমান হবে। ওই মোমেন্টে আসার পর লব্ধি বল শূন্য হয়ে যাবে, ফলে ইলেকট্রন উপরেও যাবে না নিচেও যাবে না, সোজা চলে যাবে। ফলে উপরে এবং নিচে আমার কিসের পরিমাণ, চার্জের পরিমাণ ফিক্স হয়ে যাবে। ফলে মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা ফিক্স হয়ে যাবে। ফলে ওই দুই প্রান্তের মাঝে ভোল্টেজটা ফিক্স হয়ে যাবে। তো ওই মোমেন্টে কতটুক ভোল্টেজ পাই, সেটাই হচ্ছে হল ভোল্টেজ। এবং ওইটা বের করছি কিভাবে, যখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সমান, ওইটা ধরে আমরা হল ভোল্টেজের ইকুয়েশন বের করছি। জাস্ট এই ইকুয়েশনটার মধ্যেই আমরা ভি ছিল তারণ বেগ, মানে ইলেকট্রন কত এভারেজ বেগে যাচ্ছে, তারণ বেগের ইকুয়েশন থেকে ভি এর মানটা বসাইছি। এখান থেকে আমরা পাইছি আই বি ডিভাইডেড বাই এন টি কিউ। টি ছিল পুরুত্বটা, অর্থাৎ টি এর দিকটা কোন দিকে মাথায় রাখবেন, টি এর দিক
চৌম্বক ক্ষেত্রের দিকে। দেখেন চৌম্বক ক্ষেত্র যেই দিকে আছে ওই দিক বরাবর যে দৈর্ঘ্য, চৌম্বক ক্ষেত্রের দিকের ডাইমেনশন বা দৈর্ঘ্য, সেটাই আসলে কিন্তু কি হয়ে থাকে, টি হয়ে থাকে। টি অলওয়েজ কি চৌম্বক ক্ষেত্রের দিকের ডাইমেনশন। আর আমাদের ডি কোনটা হয়, ডি হচ্ছে আপনার বলের দিকের ডাইমেনশন। যদি আমি ডি এর ব্যাপারে একটু লিখতাম, তাহলে আমি ডি এর ব্যাপারে যদি একটু বলতে চাই, ডি হচ্ছে কি প্রস্থ। প্রস্থ আসলে কোন দিকে, প্রস্থ হচ্ছে বল যেদিকে, বল যে অক্ষ বরাবর কাজ করে সে অক্ষ বরাবর দৈর্ঘ্য, সেটাই আসলে প্রস্থ ডি। ঠিক আছে, বলটা বা ফোর্সটা যেই দিক বরাবর কাজ করবে ওই দিক বরাবর যে আমার লেনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার কি হবে, সেটাই হচ্ছে আমার প্রস্থ ডি হবে। বা আমি আরেকটা লাইন ইজিলি বলতে পারি যে ভাইয়া টি কোন দিকে, টি হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিকে। টি টি কি ছিল, টি হচ্ছে পুরুত্ব ছিল। এটা কোন দিকে আসবে, এটা হচ্ছে আপনার চুম্বক ক্ষেত্রের দিকে আসবে। আর ডি কি, ডি হচ্ছে প্রস্থ। এটা চেনার আরেকটা উপায় হচ্ছে আই ও বি অক্ষ বাদে অবশিষ্ট অক্ষ বরাবর। তো কোন অক্ষ বরাবর, বি এর দিকে ডিস্টেন্স। তো কোন অক্ষ বরাবর বা কোন দিকে আমরা হচ্ছে ডিস্টেন্সটা নিব সেটাই বললাম, যে ডি কোন দিকে, ডি হচ্ছে আপনার যেই দিকে হচ্ছে আপনি বলটা পাবেন সেই দিকে বলতে পারেন, অথবা বলতে পারেন কারেন্ট এই বরাবর, চুম্বক ক্ষেত্র এই বরাবর, তাহলে এইটা আর এইটা চলে গেলে অবশিষ্ট থাকে হচ্ছে এই বরাবর, এই ডিস্টেন্সটাই তাহলে ডি হবে। আর চুম্বক ক্ষেত্র যেই অক্ষ বরাবর ওই অক্ষ বরাবর ডিস্টেন্সটা টি, সেটাই হচ্ছে পুরুত্ব। ওকে, আচ্ছা। সো এইবার আসেন আমরা এগুলাকে ইউজ করে কিছু ম্যাথ করব, বাট ম্যাথের আগে আমরা কিছু অ্যানিমেশন দেখব। সো এই অ্যানিমেশনটা আমরা একটু দেখে ওপেন করা যায় কিনা, যে আমাদের পাওয়ার পয়েন্ট রেডি আছে। ওকে, সো আমি একটু পাওয়ার পয়েন্টে যাই, আমরা কিছু অ্যানিমেশন দেখার ট্রাই করব। এটা তো হচ্ছে যে ইয়ার পাওয়ার পয়েন্ট। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা না দেখলেও আমরা এখান থেকে দেখব। তো আমরা হল এফেক্টের কিছু অ্যানিমেশন দেখতেছি। প্রথমে আমরা সবাই একটু অ্যানিমেশনটা দেখি, তারপর ভাইয়া এক্সপ্লেইন করব। ব্যাটারি থেকে নেগেটিভ চার্জ ইলেকট্রন বের হচ্ছে। আচ্ছা, গেল। দেখি কতক্ষণের ভিডিও আমাদের, বেশি না, 1 মিনিট। চুম্বক ক্ষেত্র দিল দুই পাশে, একটা উপরের দিকে বল পাইলো আর একটা হচ্ছে নিচের দিকে বল পাইলো। উপরের দিকে বল পাই, এখানে কিছু চার্জ জমা হয়ে গেল। এই তো। সো আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। একটু বলি যে এখানে ভাইয়া কি ঘটতেছিল। তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে। ঠিক আছে, তো আমার কাছে এই মুহূর্তে দুইটা কলমের কাছাকাছি জিনিস আছে। আচ্ছা, আমি সামনে আসলে দুইটা ভালো ভালো কলমের মতোই জিনিস পাইছি, অর্থাৎ মার্কার পেয়েছি। আই গেস এগুলো দিয়ে ভালো বোঝানো যাবে আপনাদেরকে। তো এই দিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রনের বেগের দিক, ইলেকট্রনের বেগের দিক এটা। আচ্ছা, আর নর্থ এবং সাউথ, আমি যদি এই জায়গাটায় বলি, এই জায়গাটায় নর্থ থেকে সাউথ কোন দিকে আছে, তলকে ভেদ করে এই বরাবর আছে। মানে আমরা যদি একটু দেখি এই পার্সপেক্টিভটা, এই জায়গাটা কিন্তু কিরকম, এই জায়গাটা হচ্ছে আপনার স্ক্রিনের সাথে 90 ডিগ্রিতে আছে। মানে স্ক্রিনের, আপনাদের মোবাইল যদি চিন্তা করেন, মোবাইলের বাহির দিকে অর্ধেক আছে, বাকি অর্ধেক হচ্ছে ভিতরের দিকে আছে।
তাহলে এখানে ইলেকট্রনগুলো আসলে তলকে ভেদ করে, মানে আপনাদের স্ক্রিনকে ভেদ করে বাইরের দিকে আসতেছে। আর নর্থ থেকে সাউথের দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্রটা আছে। তাহলে এই দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর এই দিকে হচ্ছে আমাদের কিসের দিক? চার্জের বেগের দিক। সো ভি ক্রস বি করলে আমি কোন দিকে পাওয়ার কথা? নিচের দিকে পাওয়ার কথা, তাই না? ভি হচ্ছে কোন দিকে? আপনাদের স্ক্রিন ভেদ করে বাইরে আসতেছে, এটা হচ্ছে ভেলোসিটির দিক। কার ভেলোসিটি? ইলেকট্রনের। আর ম্যাগনেটিক ফিল্ডটা নর্থ থেকে সাউথের দিকে, এই বরাবর। সো আমি দুইটা বাম হাত দিয়ে ধরলাম। এবার আমি ভেলোসিটির দিক থেকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে গেলে নিচের দিকে আসার কথা, কিন্তু চার্জটা তো নেগেটিভ। ভি ক্রস বি যেদিকে আসবে, চার্জটা তার উল্টো দিকে চুম্বক বলে ধাক্কা খাবে। সো এই যে চুম্বক বলটা উপরের দিকে কাজ করছে, যদিও এফ এল লেখা, বাট এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন যে কাহিনীটা ঘটতেছে দেখেন, এইটা যখন ঘটবে তখন হচ্ছে যে উপরের দিকে আস্তে আস্তে ওই ধাক্কা খেয়ে ইলেকট্রন গুলা জমা হইতে থাকবে। তো আমি এদিক দিয়ে চালু করে দিলাম যে আস্তে আস্তে ইলেকট্রন গুলা যায় ধাক্কা খেয়ে উপরে জমা হচ্ছে। এখন উপরে ইলেকট্রন, তার মানে নিচের দিকে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। তাহলে উপরের দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র যেই দিকে, তার অপোজিট দিকে কি তৈরি হয়? অপোজিট দিকে হচ্ছে নেগেটিভ চার্জের উপর বা ইলেকট্রনের উপর ধাক্কা তৈরি হয়। তাহলে এই দিকে মাইনাস চার্জ আর এইদিকে প্লাস চার্জ তৈরি হবে। সো উপরে এবং নিচে এই দুইটা প্রান্তের মাঝে আসলে আপনার হল ভোল্টেজটা তৈরি হয়ে যাবে। সো এইটার পর আমরা আরেকটা অ্যানিমেশন দেখব। দেখি আমাদের আরেকটা অ্যানিমেশন একটু অন করি। এটা গেল। সো এইটা আরেকটা অ্যানিমেশন, আমরা এটা একটু দেখার চেষ্টা করব। এটা 44 সেকেন্ডের, আরো ছোট। এটা আই গেস একটু ভালো বোঝা যাবে। আমি একটু ভিডিওটার কোয়ালিটি দেখি ভালো করা যায় কিনা। সো না, এটাতে 360 পিতেই আছে। ওকে। সো এখানে আমরা একটু দেখতেছি, দেখেন একটা নর্থ পোল একটা সাউথ পোল, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডকে ভিতরের দিকে আনতেছে। দেখি আমরা কি হয়। হল এফেক্টে একটা এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। সো এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কি হচ্ছে। এখানে এই যে ব্যাটারির প্লাস প্রান্তটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন এই যে নর্থ পোল সাউথ পোল, তার মানে কি সাউথটা নিচের দিকে, সাউথ যদি নিচের দিকে থাকে তাহলে কি হবে? নিচের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, তাই না? আমার নর্থ থেকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের হয়, সাউথ এসে ঢুকে, তার মানে নিচ থেকে উপরের দিকে এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে। তো খেয়াল করব কি, যখন ম্যাগনেটিক ফিল্ডটা থাকে তখন, মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে বা ম্যাগনেটটাকে যখন নিচে নামাবো, তখন ভোল্টমিটারটা কাঁটাটা একদম হাইয়েস্ট রিডিং দেয়, ডানে সরে যায়। আর যখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে যত দূরে সরাইতে থাকবো, ভোল্টেজটা তত জিরোর কাছাকাছি আসতে থাকে। ম্যাগনেটটা যখন অনেক দূর নিয়ে গেছে, ভোল্টেজটা অলমোস্ট জিরো হয়ে যাবে। এই জিনিসটা এখানে অবজারভেশনের মতো বিষয়। দেখেন এই যে ভোল্টমিটারটা দূরে সরাচ্ছি, জিরো ভোল্টেজ চলে আসছে। আবার কাছে আনবো, দেখেন যে কাছে আনলে এটা আবার ভালো একটা ভোল্টেজ তৈরি, কাছে আনলে দেখেন ও এদিকে তৈরি করে, দূরে গেলে সে আবার উল্টো দিকে ভোল্টেজ তৈরি করে। তাহলে এই যে ম্যাগনেটকে আমি যখন কাছে আনবো, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন কারেন্টকে নিব, তখন হচ্ছে ভোল্টেজ তৈরি হবে। আর এই ম্যাগনেটিক ফিল্ডটাকে দূরে সরায় ফেলি, তখন ভোল্টেজটা জিরো হয়ে যায়। এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপর আমরা কি দেখব? আরেকটা ভিডিও পাওয়া গেছে। এই ভিডিওটা বোঝার জন্য ভালো। এখানে নর্থ থেকে সাউথের দিকে, এই দিকে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। এখন একটা কন্ডাক্টর আনা হয়েছে। এই যে কন্ডাক্টরটা মধ্যে দিয়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে। আচ্ছা। সো এই কন্ডাক্টরের মধ্যে দুই প্রান্তে কি করতেছি? একটা ব্যাটারি কানেক্ট করতেছি। এই যে ব্যাটারি। তো এই উপরে এবং নিচের পাতের মাঝে একটা ভোল্ট মিটার কানেক্ট করবো। এখানে একটা ভোল্ট মিটার চলে আসছে। দেখি এটার কোয়ালিটি আর ইমপ্রুভ করা যায় কিনা। ও, 480-তে যাওয়া দেয়। ওকে। তাহলে আমি পুরো জিনিসটা একটু আরেকবার বলি কি হচ্ছে। নর্থ থেকে সাউথের দিকে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। আমি একটা কন্ডাক্টরকে এনে রাখছি, কন্ডাক্টরের দুই প্রান্তে এবং একটা ব্যাটারি যুক্ত করছি। এটা ব্যাটারির প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এখন যেটা হচ্ছে, আমি উপরের এবং নিচের পাত্রের মাঝখানে একটা ভোল্ট মিটারকে কানেক্ট করতেছি। তো আমরা ফার্স্টে অ্যানিমেশনটা দেখার আগেই চিন্তা করি যে কি ঘটার কথা। দেখেন, এই দিক থেকে ইলেকট্রন বের হয়ে এই দিক দিয়ে বের হবে, তাই না? তাহলে এই দিক দিয়ে ইলেকট্রনটা বের হচ্ছে, মানে আমাদের সারফেসকে ভেদ করে বাইরের দিকে। আর চুম্বক ক্ষেত্রটা এই দিকে। তাহলে আমি যদি ভি ক্রস বি করি, উপরের দিকে আসার কথা, কিন্তু মাইনাস চার্জ, তাহলে কি নিচের দিকে আসবে।
তাহলে এই যে নিচের পাতে নেগেটিভ জমা হবে, উপরের পাতে পজিটিভ জমা হবে। তাহলে ভোল্টমিটারটা কি উপরের দিকে পজিটিভ হলে উপরের দিকে ঘুরে থাকবে, এরকম কিছু একটা হওয়ার কথা। দেখি আমরা কি হয়। তো এই জিনিসটা এখন ও ডিটেলসে দেখানোর চেষ্টা করবে। এই যে এদিক দিয়ে ইলেকট্রন গুলা বের হওয়া শুরু করছে। আমরা দেখছিলাম কি ইলেকট্রন কোন দিকে ধাক্কা খায়, ভি ক্রস বি হচ্ছে উপরে, ইলেকট্রন সম্ভবত নিচের দিকে ধাক্কা খায় এরকম। হ্যাঁ, ইলেকট্রন গুলা নিচের দিকে ধাক্কা খাচ্ছে, ইলেকট্রন গুলা ম্যাগনেটিক ফিল্ডের কারণে নিচের দিকে ধাক্কা খাচ্ছে। সো আরেকবার একটু মাঝখান দিয়ে এক্সপ্লেইন করে নি। এইদিকে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড, এদিকে আপনার ভেলোসিটি। সো ভি ক্রস বি করলে উপরের দিকে আসার কথা, কিন্তু মাইনাস চার্জ, তো মাইনাস কিউ যেহেতু মাইনাসের কারণে এটা নিচের দিকে ধাক্কা খাবে। সো ইলেকট্রন গুলা নিচের দিকে ধাক্কা খাওয়ার কথা, দেখেন কিছু ইলেকট্রন নিচের দিকে চলে আসতেছে, নিচের দিকে চলে এসে ভোল্টমিটারে একটা ভোল্টেজ তৈরি করতেছে। ফলে এই পাতের মধ্যে উপরের দিকে প্লাস এবং নিচের দিকে মাইনাস এভাবে জমা হবে। ঠিক আছে? ওকে, ওকে, ডান। সো এই তো এই জিনিসটাই আমাদের দেখাচ্ছিল, আমরা মোটামুটি দেখে ফেললাম। এবার আসেন আমরা এখান থেকে একটু সামনে আগাই, আমরা এই জিনিসপাতিগুলো দেখছি অলরেডি। তো এটা একটা নতুন ভিউ, মানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করা। আমরা এখানে বলতেছি এই দিকে কারেন্ট যাচ্ছে আর তলকে ভেদ করে ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে। সো আমাদের মাথায় রাখতে হবে, মনে আছে আমরা একটা কথা বলছিলাম যে আমাদের এখানে হল ভোল্টেজটা তৈরি হয় কোথায়, ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্ট দুইটা যে অক্ষ বরাবর, তাদের উভয়ের সাথে লম্ব বরাবর হচ্ছে আমার কি তৈরি হবে, হল ভোল্টেজটা তৈরি হবে। তো কারেন্টটা হচ্ছে ধরেন এক্স অক্ষ বরাবর, ম্যাগনেটটা হচ্ছে ধরেন জেড অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি ভোল্টেজটা তৈরি হওয়ার কথা। দেখেন ওয়াই অক্ষের দুইটা প্রান্তের মাঝে এরকম ভোল্টেজ তৈরি হয়েছে। আর এখানে সেম জিনিসটাই দেখানো হচ্ছে, মানে এটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। এই তো। সো আমরা হল ভোল্টেজ রিলেটেড যে জিনিসপাতিগুলো এগুলো মোটামুটি করে ফেললাম। একক আয়তনে চার্জের সংখ্যা সেটাও আমরা বের করছি, এবং এইটার মান আসছে যে আমরা যে ফর্মুলাটা বের করলাম, আই সরি ভি হল, ভি হলের এই একটা ফর্মুলা আমরা বের করলাম একটু আগে, আই বি ডিভাইডেড বাই এন পি কিউ। বেশিরভাগ ক্ষেত্রেই কিউ এর জায়গায় কত হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিউ এর জায়গায় হয় ইলেকট্রনের চার্জ ই। তাহলে এখান থেকে দেখেন আমরা এন সমান সমান বলতে পারি আই বি ডিভাইডেড বাই ভি হল ইন্টু টি ইন্টু কিউ। এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। কেন এই ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, বিকজ খেয়াল করে দেখেন আমার এখানে এন, এন কি প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে ক্যারিয়ারের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা। আমরা যে কেমিস্ট্রি বইতে পড়ি যে ভাইয়া অনেক সময় পর্যায় সারণীতে থাকে যে এই মৌলটা বেশি ধাতব ধর্ম দেখায়, এই মৌলটা কম ধাতব ধর্ম দেখায়, বা এই মৌলগুলা দেখা গেছে অনেক সময় সিকোয়েন্স ব্রেক করে, যে উপর থেকে নিচে আস্তে আস্তে ধাতব ধর্ম বাড়ার কথা, হঠাৎ করে মাঝখানে একটা কমে যায় বা বেড়ে যায়। তো আমরা কিভাবে টেস্ট করে এটা বুঝি, এটার একটা টেস্ট হচ্ছে যার একক আয়তনে যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে, সে তত বেশি ভালোভাবে কারেন্ট ক্যারি করতে পারবে, তত বেশি ভাবে সে সহজে ইলেকট্রন ছাড়তে পারবে, তত বেশি তার ইলেকট্রিক প্রপার্টি বা ধাতু ধর্ম দেখা যাবে। সো আমরা এই জিনিসটা এরকম টেস্ট এক একটা কন্ডাক্টরকে দিয়ে, কখনো কপার দিয়ে, কখনো জিঙ্ক দিয়ে, কখনো অ্যালুমিনিয়ামকে এরকম হল ভোল্টেজের মধ্যে দিয়ে পাস করাই। হল ভোল্টেজের মধ্যে দিয়ে পাস করাইলে হয়ে যায় কারেন্ট তো আমি অ্যামিটার থেকে মাপতে পারবো, হল ভোল্টেজটা আমি ভোল্টমিটার থেকে পাবো, টি তো পুরুত্ব স্কেল দিয়ে মাপা যায়, কিউ তো ইলেকট্রনের চার্জ আমি জানি, ম্যাগনেটিক ফিল্ড আমি বাজার থেকে কিনে এনে যে এই মানের ম্যাগনেটিক ফিল্ড আমার দরকার, সবকিছু আমি জানি। তাহলে এখান থেকে আমি যে কপারের টুকরাটা নিয়ে কাজ করতেছি, আমি যে অ্যালুমিনিয়ামের টুকরাটা নিয়ে কাজ করতেছি, ওইটার প্রতি একক আয়তনে ইলেকট্রন কয়টা সেটা কিন্তু আমি জেনে যাব। এবং ইলেকট্রনের সংখ্যা যদি জানি, ধরেন দুইটা ম্যাটেরিয়াল সেম টাইপের, বা হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল কাছাকাছি আমি রাখলাম, বা আমি একই টেস্টের মধ্যে দিয়ে একবার কপারের টুকরাকে পাস করাইলাম, আরেকবার হচ্ছে আমি জিঙ্কের টুকরাকে পাস করালাম, আরেকবার অ্যালুমিনিয়ামের টুকরাকে পাস করাইলাম, তাহলে ওইখান থেকেই কিন্তু বোঝা যাবে যে তিনজনের মধ্যে কার মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি। যার মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি সে কিন্তু বেশ ভালো পরিমাণ ধাতু ধর্ম দেখায়, সে বেশি পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে। এইভাবে এই হল এফেক্টকে কাজে লাগায় আমরা ধাতব ধর্ম, কারেন্ট ক্যারিং ধর্ম, কন্ডাক্টিভিটি ধর্ম এগুলা কিন্তু বের করতে পারি। ঠিক আছে?
সো একটা কোশ্চেন ছিল আমার কাছে যে ভাইয়া ধাতুর মানে ব্যাটারির প্লাস প্রান্ত থেকে ইলেকট্রন বের হয় কিনা? অ্যান্সার হচ্ছে না, টোটালি রং। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন বের হয়। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদেরকে সেই হল ভোল্টেজ রিলেটেড রাশিগুলো দেওয়া আছে, আমরা যে সূত্রগুলো পড়ছি সেগুলো বলা আছে। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। লাস্ট দিন আমরা কত পর্যন্ত গেছিলাম? P9 নাকি P10 কত পর্যন্ত দেখছিলাম? লাস্ট দিন আমরা কত নাম্বার পর্যন্ত দেখছিলাম? কে বলতে পারবে? ওকে, P10 সম্ভবত। ঠিক আছে, তাহলে আমরা আজকে P10 থেকে শুরু করব, নো প্রবলেম। তাহলে আমাদের প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে, আমরা এই প্রবলেমটি একটু দেখি। এই প্রবলেমটা সলভ করলে আমাদের বেশ ভালো একটা ধারণা চলে আসবে। তো এই চ্যাপ্টার একটা স্পেশালিটি বা আমি যদি বলবো যে একটু ডিফারেন্স অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে, সেটা হচ্ছে আগে সাধারণত আপনারা খুব একটা এমন চ্যাপ্টার পড়েন নাই যেটা গত কয়েক বছর ধরে পড়ানো হয় নাই। তরঙ্গ চ্যাপ্টারটা আপনারা পড়ছেন, বাট এই তরঙ্গটাও কিছু কিছু পড়ানো হইতো অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে রিলেট করার জন্য। এই চ্যাপ্টারটা একেবারেই পড়ানো হইতো না, গত বছর 25 ব্যাচকে পড়ানো হয়েছে খুবই শর্টে। তো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বছর ধরে স্যাররা পড়াচ্ছে না, আমরা পড়াচ্ছি না, তাই হচ্ছে এইটা পড়তে গেলে একটু আনইজি ফিল হইতে পারে, বাট আমরা ওভার দ্য টাইম সেটা ওভারকাম করে ফেলবো। তাহলে চলেন এখানে প্রশ্ন কি বলতেছে আমরা একটু খেয়াল করি। অর্ধপরিবাহী পদার্থের একটি স্ল্যাব যেটার প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মানে কি? প্রস্থ মানে হচ্ছে ডি, এবং পুরুত্ব দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে? টি। প্রস্থ এবং পুরুত্ব দেওয়া, এত ম্যাগনেটিক ফিল্ড তার মানে বি দেওয়া আছে, এমন ভাবে স্থাপন করা হলো যেন ফলকটি তল এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর লম্বা হয়। ফলকটির ভিতর দিয়ে এতটুকু তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে, তার মানে আইও দিয়ে দিছে। হল বৈদ্যুতিক ক্ষেত্র এবং হল বিভব পার্থক্য বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল আমি ক বের করি। ক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। হল ইলেকট্রিক ফিল্ড, আমরা এটা জানি যে কোনো ক্ষেত্রে হল ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ভি হল ডিভাইডেড বাই ডি। আমরা ভোল্টেজকে ডিস্টেন্স দ্বারা বা প্রস্থ দ্বারা ভাগ করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো ভি হল এটা আমরা কি দেখছি? ভি বি ডি। আর এখানে কিন্তু আরেকটা জিনিস যে তারণ বেগ ড্রিফট ভেলোসিটি নিচে দিয়ে দেওয়া আছে, এটা খেয়াল না করলে কোশ্চেনটা হয়তো কঠিন মনে হবে। ভিবিডি ডিভাইডেড বাই ডি, তাহলে কাটাকাটি করলে ভিবি আসে। এখন তারণ বেগটা কত দেওয়া? তারণ বেগ হচ্ছে 4 × 10⁻⁻⁴। আর বি ম্যাগনেটিক ফিল্ডটা কত? 1.2। এই দুইটা গুণ করলে হয় হচ্ছে কত? 4 × 1.2, দ্যাট মিনস হচ্ছে 4.8 10⁻⁻⁴ এত নিউটন পার কুলম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রথম প্রবলেমটা সাকসেসফুলি করে ফেললাম, এই একটা পার্ট গেল। ওকে, আবার একটু বলি। ইলেকট্রিক ফিল্ড মানে ভোল্টেজ বাই ডিস্টেন্স। ভি ভোল্টেজটা হচ্ছে ভিবিডি ডিভাইডেড বাই ডি, কাটাকাটি যায় ভিবি চলে আসছে। সো ভি হচ্ছে তারণ বেগ, ওইখানে নিচে দেওয়া ছিল বসাইলাম, আর বি তো ম্যাগনেটিক ফিল্ড বসাইলাম। 4 × 1.2, 4 × 12 = 48, দ্যাট মিনস 4.8 10⁻⁻⁴ এত নিউটন পার কুলম হয়ে গেল। এবার আমাদের খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলছে? হল ভোল্টেজ। হল ভোল্টেজ আসলে কি? হল ভোল্টেজ হচ্ছে ই হল ইন্টু ডি। জাস্ট এখানে এই জিনিসটার সাথে ডি গুণ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে আমরা তো এটা পাইছি 4.8 10⁻⁻⁴, এবং ডিটা কিন্তু দেওয়া ছিল কোশ্চেনে 0.03। তাহলে তিন, এটা আমি একটু ক্যালকুলেটারে করি, 48 × 3 মানে 150, তো 146 আসবে। 1.46 ইন্টু 10⁻, সো 10⁻ কত আসবে? 10⁻⁻6 আসবে, কারণ যেহেতু দশমিকের পর দুইটা শূন্য। তাও একটু ক্যালকুলেট করে মিলে নি। -4 × 0.03, 1.46, সরি 1.44 10⁻⁻5, 1.44 10⁻⁻5। এত এককটা দিয়ে নি, একক কি? একক হচ্ছে ভোল্ট। এত ভোল্ট আমি পাবো, কারণ এসআই একক সব ইউজ করতেছি। তাহলে দুইটা জিনিস আমার হয়ে গেল। লাস্টে বলছে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে যে লাস্টে কিউ বা এন যেটা পাওয়া যায় একক আয়তনে ক্যারিয়ার সংখ্যা, এটা হচ্ছে মুক্ত ক্যারিয়ার, যারা মুক্তভাবে কারেন্ট প্রবাহতে অংশ নেয় তাদের সংখ্যাটা পাওয়া যায়, নট নেসেসারিলি যে আমার একক আয়তনে কয়টা ইলেকট্রন আছে। কারণ আমার
সোডিয়াম নিয়ে যদি চিন্তা করেন, সোডিয়ামে প্রতিটা সোডিয়াম পরমাণুতে 11টা ইলেকট্রন থাকে, বাট ওই 11টা ইলেকট্রন সবগুলা কিন্তু এখানে কাউন্টে আসবে না। প্রথম 10টা যেটা সেগুলো কাউন্টে আসবে না, শুধু বাইরের কক্ষপথের একটা ইলেকট্রন কাউন্টে আসবে। কেন? বিকজ সেটা কারেন্ট ফ্লোতে কন্ট্রিবিউশন রাখে। যেই ইলেকট্রনগুলা কারেন্ট ফ্লোতে কারেন্ট তৈরিতে কন্ট্রিবিউশন রাখে, শুধু তাদের সংখ্যাটাই, মানে মুক্ত ইলেকট্রন গুলাই হচ্ছে এখানে কাউন্টে আসবে। এই জন্য দেখেন এখানে একটা বলা আছে যে মুক্ত ইলেকট্রন সংখ্যাটা বের করতে। তো আমরা এই জিনিসটা তো জানি, ভি হল ইজ ইকুয়ালস টু আই বি ডিভাইডেড বাই এন টি ই, যেহেতু ইলেকট্রনের কারণে হচ্ছে, সো আমরা কিউ এর জায়গায় ই বসাইছি। এখন ভি হল আমরা বের করছি কত জানি, যে এখান থেকে বের করছি 1.44 × 10⁻⁻6। আই কারেন্ট কত বলছে? 100 অ্যাম্পিয়ার। বি কত বলছে? 1.2। এন আমরা জানি না। টি টি কত দেওয়া ছিল? টি দেওয়া ছিল ওই যে পুরোটা 10⁻³ ইলেকট্রনের চার্জ আমরা মুখস্থ জানি 1.6 10⁻⁻19। সবকিছু দেওয়া আছে, এখান থেকে সলভ করলে তাহলে আমার এন কত চলে আসবে। দেখি আপনারাও একটু করেন, করে আমরা মিলাবো একসাথে, সমস্যা নেই। 1.44 ওকে। সো আমাদের এন চলে আসছে হচ্ছে 5.2083 10⁻29 পার মিটার কিউব। এত ইলেকট্রনস পার মিটার কিউব, এতটা ইলেকট্রন থাকে কিসের মধ্যে? প্রতি একক আয়তনে, মানে প্রতি মিটার কিউবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো পুরো অঙ্কটা আমি করে ফেললাম। এবার আপনাদের থেকে কমেন্ট অন করে দেওয়া হয়েছে, একটু জানতে চাবো যে আমরা এই প্রবলেমটা P10 আমরা কি বুঝতে পারছি কিনা। ওয়াও, অনেকে বুঝতে পারছে। ক্লিয়ার, ডান। এসএস নিবেন? নেন, সমস্যা নেই। ওকে ওকে, ডান। তো আমরা তাহলে এবার একটু পরের অংশে যাই, আমাদের পরের প্রবলেমটা আমরা সলভ করব। সো এইটা হচ্ছে তাহলে P11। এটা কিন্তু এর আগের প্রবলেমটা কোথায় আসছে? আগের প্রবলেমটা কোথাও আসে নাই। এখন আমরা যেটা করবো, এটা কিন্তু বুয়েটে আসা অঙ্ক, খেয়াল করেন। 2016-17তে বুয়েটে আসছিল, মানে আগে যখন এই চ্যাপ্টারটা ফুল সিলেবাসে যখন পরীক্ষা হইতো। সো আগেরটা যদি P10 হয়, এটা P11। আমরা এখন 11 নাম্বার প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। ওকে, তো এখানে আমাদেরকে বলা আছে কি, এখানে আমাদেরকে বলা আছে একটা হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া এত অ্যাংস্ট্রম, উপরে জিরোটা আসে নাই, তার মানে আর দেওয়া আছে। এই কক্ষপথে ইলেকট্রনটা এত বেগে, তার মানে বেগ ভি দেওয়া আছে, চলমান। এই ইলেকট্রন গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের মান কত বের করতে বলছে। মিউ নট এবং চার্জের ভ্যালু তো আমরা জানি। তাহলে এখানে সিস্টেমটা কিরকম? সিস্টেমটা একটু ভালো করে আমাদেরকে বুঝতে পারতে হবে। এখানে সিস্টেমটা হচ্ছে এইরকম একটা জায়গায় একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা একটা বেগে গতিশীল, এই বেগটা হচ্ছে ভি। এই ভি বেগ নিয়ে সে হচ্ছে চলমান আছে। ঠিক আছে, তো ইলেকট্রনটা তার যে বৃত্তাকার কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুর প্রথম যে কক্ষপথ, সেই কক্ষপথে সেই রকম ঘুরতেছে। কত বেগে ঘুরতেছে সেটা দেওয়া আছে, এবং এই বৃত্তাকার পথে যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কিন্তু আমাদেরকে বলে দেওয়া আছে, যে ভাইয়া ব্যাসার্ধটা হচ্ছে আর, এই ব্যাসার্ধটা আর, সেটা আমাকে বলে দিছে। এখন দেখেন, আমরা আই সমান সমান কি জানি? আই সমান সমান জানি কিউ ডিভাইডেড বাই টি, চলতরিতে পড়ছি। একটা ইলেকট্রন যখন ঘুরতেছে, তার মানে কি, এই বৃত্তাকার একটা তার, এই তারের মধ্যে দিয়ে একটা চার্জ গতিশীল আছে। কোন একটা তারের মধ্যে দিয়ে যদি চার্জ গতিশীল থাকে, তাহলে কি সেখানে কারেন্ট তৈরি হয়। তাহলে ইলেকট্রনের গতির কারণে কি এই তারের মধ্যে একটা কারেন্ট তৈরি হবে। হ্যাঁ, ইলেকট্রনের গতি যেদিকে, তার বিপরীত দিকে হচ্ছে কি কারেন্টটা তৈরি হবে, এটা ঠিক আছে। কিন্তু কারেন্টের ভ্যালু কি? কিউ ডিভাইডেড বাই টি। এখানে কিউ এর জায়গায় যদি ই বসাই,
তাহলে টাইম হইতে হবে পর্যায়কাল, কারণ এই পুরো তারটার মধ্যে পুরা একটা ইলেকট্রনকে ঘুরে আসতে টাইম লাগে ক্যাপিটাল টি বা পর্যায়কালের সময়। তো এই ক্যাপিটাল টি সময়ে হচ্ছে একটা ইলেকট্রন ফুল জিনিসটা ঘুরে আসে। তাই আমি যদি চার্জের জায়গায় ই বসাই, তাহলে আমার টাইমের জায়গায় বসাইতে হবে পুরো ইলেকট্রনটা একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগছে। এখন আমরা জানি যে ভাইয়া ই এর ভ্যালু তো ব্যাপার না, আমাদের মুখস্থ, সমস্যা নেই, কিন্তু আমরা টি এর জায়গায় কিভাবে কি ইউজ করব, এটার জন্য আমি এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাবো। যে আমরা তো ভাইয়া এইটা বলতে পারি তাই না, যে ভি সমান সমান বৃত্তাকার পথের জন্য বলতে পারি পরিধি 2 পাই আর ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা টি পাবো হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই ভি, এই জিনিসটা আমরা পেয়ে যাব। তাহলে ধরো লিখলাম এখানে। এখন ধরো আমরা এই টি এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, 2 পাই আর ডিভাইডেড বাই ভি, বা সাজায় লাগলে কি আসবে, ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি কারেন্টের ভ্যালু না, আমাদেরকে বলছে ইলেকট্রনের গতির ফলে যে কারেন্টটা তৈরি হবে ওইটার ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে, মানে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা বের করতে বলছে। তাহলে ইলেকট্রন যখন এই বৃত্তাকার পথে ঘুরবে, তখন ইলেকট্রন যেই দিকে ঘুরে তার অপোজিট দিকে কি কারেন্ট তৈরি হবে। আর আমরা মনে আছে বায়োট স্যাভার্টের সূত্রে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা পড়েছিলাম, বৃত্তাকার পথের পরিধি বরাবর যদি কারেন্ট যায়, তাহলে কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এইখানে যেহেতু কারেন্ট তৈরি হয়ে গেছে, তাহলে এই কারেন্টের কারণে মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কারেন্ট যদি এই দিকে যায়, ম্যাগনেটিক ফিল্ডটার দিক কোন দিকে হবে, ক্রস। ম্যাগনেটিক ফিল্ডটা হবে কোন দিকে, ক্রস। তাহলে আমাদের একেবারে সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো এটার দিক হবে হচ্ছে ক্রস, তলকে ভেদ করে ভিতরের দিকে। এখন সেটা কত হবে, আমরা জানি যে চুম্বক ক্ষেত্রটা আমরা পাই ওকে। সো আমরা জানি যে চুম্বক ক্ষেত্রটা আমরা পাই সেটা আসলে কত আসে, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, এটা আমরা জানি। সো আমি কি মিউ নটটা জানি, আই এর ভ্যালু আমরা এখান থেকে কত বের করলাম, আমাদেরকে আগে ডিরেক্টলি আইটা দেওয়া থাকতো, এখন আমরা কারেন্টের গতি থেকে আইটা বের করছি, ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 2 আর। ফলে আলটিমেটলি সাজাই লেখলে আসে মিউ নট ইভি, 2 দুগুণে আসে 4, 4 পাই আর স্কোয়ার। এবার জাস্ট কাজ খুবই সহজ, মানগুলো বসাইতে হবে, মানগুলো বসাইলেই অ্যান্সার চলে আসবে। তো আমাদের এখানে স্পেস যেহেতু কম, আমি একটু সাজাই লিখতেছি। তাহলে এখান থেকে আলটিমেটলি যে মানটা বসাই, মিউ নট কত, 4 পাই 10⁻⁻⁷। আচ্ছা, ইলেকট্রন কত, 1.6 10⁻⁻19। ওকে, ভি কত, আমাদের ভি দেওয়া আছে, দেখেন কত বেগে চলতেছে, 2.2 10⁻⁶। তো এখানে হচ্ছে 2.2 10⁻⁶। আচ্ছা, নিচে কত আসে, 4 পাই আর স্কোয়ার, 4 × 3.1416 আর কত, 0.5 অ্যাংস্ট্রম, তার মানে 0.5 10⁻⁻10 তার স্কোয়ার। তাহলে মিউ নট বসাইলাম, ই বসাইলাম, ভি তারণ বেগ বা কত বেগে সে চলতেছে, তারণ বেগ না, কত বেগে সে দৌড়াচ্ছে সেই বেগটা এটা দেওয়া আছে, 4 পাই আর স্কোয়ার ব্যাসার্ধ দেওয়া ছিল। সবকিছুর মান দেওয়া, এখান থেকে বসাইলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, দেখি কত আসে। সো আমরা যদি বসাই 4 পাই কাটাকাটি চলে যাবে, দ্যাট মিনস উপরে থাকবে শুধু 10⁻⁻⁷। ওকে, তাহলে ই হচ্ছে 1.6 ইন্টু 2.2 10⁻⁶। 4 পাই যদি চলে যায় 0.5 10⁻⁻10 সেটার স্কোয়ার। ওকে, তো আমরা পেয়ে যাচ্ছি আমাদের যেই চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রের মান চলে আসতেছে হচ্ছে 14.08 এত টেসলা। 14.08 এত টেসলা, এই হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের মান। তো আমি একটু আপনাদের কমেন্ট অন করে দিচ্ছি, আমাকে একটু বলেন আপনারা কি কমেন্টে
একটু জানান যে ভাইয়া কি বুঝতে পারছেন কিনা এবং পারছেন কিনা, আমার সাথে অ্যান্সার মিলছে কিনা। মিমি, শ্রাবন্তী, নিয়াজ, তৌফিক, উম্মে হাবিবা, সানজিদা, নুসরাত জাহান, নিঝুম, সায়ন্তিকা। ওকে, অনেকে বলছে ক্লিয়ার। ওকে, ডান ডান ডান, তাইলে তো হয়েই গেল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি পুরো প্রবলেমটি একটু আরেকবার বলি যে আমার এইখানে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন চার্জ গতিশীল থাকে, তার মানে কি ওই পথের মধ্যে একটা কারেন্ট তৈরি হয়ে যাবে। তো বৃত্তাকার পথে একটা কারেন্ট তৈরি হবে, ইলেকট্রন যেই দিকে দৌড়াচ্ছে তার বিপরীত দিকে কারেন্টটা তৈরি হবে। তো কারেন্টের দিকে যদি হাত ঘুরাই, তাহলে বাম হাতের বুড়ো আঙ্গুল বরাবর, ডান হাতের বুড়ো আঙ্গুল বরাবর হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, চারটা আঙ্গুল বরাবর কারেন্ট। এই দিক বরাবর কারেন্ট গেলে বুড়ো আঙ্গুল ভিতরের দিকে, যে ক্রস দেওয়া মানে ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখন ম্যাগনেটিক ফিল্ডের মান বের করব, মানটা কত, মিউ নট আই বাই 2r। আইটা ডিরেক্টলি দেওয়া নাই, আই কিভাবে বের করতে হয়, ইকুয়ালস টু কিউ বাই টি। ওইখানে কিউ এর জায়গায় ই বসালে, টি হচ্ছে পর্যায়কাল, টি হচ্ছে 2πr ডিভাইডেড বাই ভি, সেটা বসে আমরা কারেন্ট পাইলাম। কারেন্টের এই মানটা, কারেন্টের এই মানটাই কিন্তু আমরা পরবর্তীতে এই জায়গাতে ইউজ করেছি। তারপর সাজায় আমরা এখানে একটা ইকুয়েশন ফর্মে আনলাম, প্রত্যেকটা জিনিসের ভ্যালু দেওয়া ছিল, মান বসে আমরা চুম্বক ক্ষেত্রের মান পাইলাম যে 14.08 এত টেসলা। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার। সো আমরা আমরা তাহলে এইটা একটু পরের অঙ্কে যেতে পারি। দুই একজনের এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে যে ভাই পর্যায়কাল জিনিসটা কেন বসাইছেন। কারণ একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের জন্য যে টাইম, এখানে তো একটা ইলেকট্রনই বারবার ঘুরতেছে, এমন তো না যে এখানে 10টা ইলেকট্রন 5টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনই ঘুরতেছে। তাহলে একটা ইলেকট্রন, মানে আমি যদি চিন্তা করি যে ভাই একটা পথের মধ্যে দিয়ে সে যাচ্ছে, তাহলে একটা পথের মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে কতটুকু সময় লাগে সেটা তো কাউন্ট করতে হবে। তাহলে পথটা যেখানেই শুরু হোক না কেন, যেখানেই শুরু হোক না কেন, শেষ হবে কোথায়, আবার ওই পয়েন্টে ফেরত আসলেই তো পথটা শেষ হবে। তাহলে এই পুরাটা জায়গা শেষ করতে যতটুক সময় লাগে, ততটুক সময় একটা ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন, আমি যদি বলি যে 10 বার ইলেকট্রন ঘুরে আসছে, 10 বার ইলেকট্রন ঘুরে আসছে মানে কি 10টা ইলেকট্রন একসাথে ঘুরার সমতুল্য। তার মানে আমাকে বুঝতে হবে যে ভাইয়া একটা ইলেকট্রন, সেটা যদি আমি চার্জের জায়গায় বসাই, তাহলে ওইটা একবার পথটা পাড়ি দিতে কতটুক সময় লাগছে সেই টাইমটা নিচে বসা উচিত। আমি যদি এখানে ইলেকট্রনের জায়গায় 10 ইলেকট্রন লিখি, 10e লিখি, তাহলে 10 বার ঘুরে আসতে কতটুক সময় লাগছে সেটা বসানোর কথা। তো আমি একটা ইলেকট্রনের চার্জ দিচ্ছি, তার মানে কি একবার ঘুরে আসতে, একবার পথটা পাড়ি দিতে কতটুকু সময় লাগে, এবং একবার বৃত্তাকার পথ পাড়ি দিতে যে সময় লাগে সেটা হচ্ছে কি পর্যায়কাল বা বৃত্তাকার পথ পাড়ি দেওয়ার সময়। তো এটা হচ্ছে 2πr ডিভাইডেড বাই ভি, এখান থেকে চলে আসে। ওকে, তাইলে আমরা এইটুকু হচ্ছে করে ফেললাম। সো এবার আমরা পরের প্রবলেমে যাব। আপনারা একটু আমার সাথে প্রবলেমগুলো তুলতে থাকেন, বুঝতে থাকেন, দেখবেন আপনার জন্য চুম্বক ক্ষেত্র এই সেই জিনিসপাতিগুলো ইজি হয়ে যাবে। আমি আমার পেন, আচ্ছা পেন পাওয়া গেছে। তারপর এই প্রবলেমটা হচ্ছে কুয়েটে আসছিল 2016-17। আমরা 11 নাম্বার প্রবলেম শেষ করার পর এখন P12 এ যাব। P12, ওকে। সো কুয়েট 2016-17-তে আসা একটা ম্যাথ। এখানে বলতেছে চৌম্বক ক্ষেত্র এক্স অক্ষ বরাবর 3 মাইক্রোকুলম আধানের একটি বস্তু এত বেগে চলতেছে। তাহলে এইটা হচ্ছে চার্জের পরিমাণ। আমাকে এখানে তাহলে কি কি জিনিস দেওয়া আছে, আমাকে এইখানে তাহলে দেওয়া আছে হচ্ছে প্রথমত এইটা হচ্ছে চার্জ কিউ দেওয়া, এইটা হচ্ছে ভেলোসিটি ভি দেওয়া, চৌম্বক ক্ষেত্র দিয়ে দেওয়া আছে, এই পুরাটুকু হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া। আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করো। এখানে একটা জিনিস একটু বুঝতে হয়, সেটা হচ্ছে ভাইয়া আমরা কিন্তু এই জায়গায় যে আমাদের বেগটা দেওয়া আছে ভি, ভিটা হচ্ছে কত, 2 × 10⁶ এত মিটার পার সেকেন্ড। কিন্তু এটা কোন দিকে, এক্স অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষ বরাবর হলে আমরা ভেক্টরে কি লিখি, আই ক্যাপ দিয়ে লিখি, তাই না, এত মিটার পার সেকেন্ড। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। আর ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাকে কত দেওয়া আছে, 0.2J - 0.4K। এই তো, এইটুকু এত টেসলা, দুইটাই এসআই একক দেওয়া। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি এখান থেকে সলিউশনে যাই, সলিউশনে গেলে আমাকে বলছে আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত। তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু কত, কিউ ভি ক্রস বি। এখন আমরা ফার্স্ট অফ অল ভি ক্রস বি যদি বের করতে চাই, তাহলে কি করব, আই জে কে।
আমাদের এখানে আই জে কে ফার্স্টে ভি এর জন্য কি আছে, ভি এর জন্য প্রথমে আছে হচ্ছে 2 10⁶ আই এর মধ্যে, জে এবং কে এর কোনো উপাংশ নাই, দ্যাট মিনস 0 0। আর ম্যাগনেটিক ফিল্ড বি তো পরে আছে, এটার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট নাই, এখানে আছে 0.2, এখানে আছে -0.4। ওকে, সো আমি এই জায়গায় একটু মুছে দিই বিকজ ছোট হয়ে গেছে, -0.4। ওকে, তাহলে এখন আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ যদি আমরা করি তাহলে হচ্ছে পাবো হচ্ছে আই এর মধ্যে যদি নিই, আই এর মধ্যে আমরা 0 -0 মাইনাস জে এর মধ্যে যদি নিই, এই জায়গাটা গুণ হয় 2 এবং 4 যদি গুণ হয় তাহলে হচ্ছে -0.8, -0.8 বা 8 ইন্টু 10⁵ চলে আসবে, 10⁵ চলে আসবে, আর ওই পাশে তো 0 চলে আসতেছে। প্লাস কে যদি নিই, কে নিলে হচ্ছে 2 2 4, দ্যাট মিনস 4 10⁵ মাইনাস 0 এরকম চলে আসে। তাহলে আমরা ভি ক্রস বি করে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 8J প্লাস 4K ইন্টু 10⁵, এইটা আমরা পেয়ে যাচ্ছি। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে ভি ক্রস বি এর ভ্যালু। তাহলে আমরা যদি এফ বের করতে বলে, এফ এফ হচ্ছে কত? কিউ ইন্টু ভি ক্রস বি। কিউ কত ছিল? কিউ হচ্ছে 3 মাইক্রোকুলম, দ্যাট মিনস 3 10⁻⁻6 ইন্টু 8J প্লাস 4K 10⁵, মানে আগে যা আছে তার সাথে 10⁻⁻6 যদি গুণ করি তাহলে 10 দ্বারা ভাগ হবে। 3 8 24, 24 ভাগ 10 2.4 জে, আর 3 4 12, দ্যাট মিনস হচ্ছে 1.2 কে। এই তো, এই হচ্ছে আমার অ্যান্সার, এই হচ্ছে আমার অ্যান্সার। আমি অ্যান্সারটা বের করে ফেললাম। ওকে, তাহলে দেখি আপনাদের একটু কমেন্ট অন করে দিচ্ছি, কে কে বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তো আমরা বিটা এক্স অক্ষ হলো তাই আই নিছি, বিটা তো দাওয়াই ছিল। এ হচ্ছে কিউ ভি ক্রস বি, ক্রস গুণন করতে গেলে কি হয়? ক্রস গুণন করতে গেলে যে আই জে কে দেওয়া লাগে, প্রথমে ভি এর কম্পোনেন্ট গুলো, তারপর বি এর কম্পোনেন্ট গুলো বসাইছি, গুণ করছি, গুণ করে একটা মান পাইছি, মান করার পর এই মানটা এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, কিউ এর ভ্যালু দিয়ে গুণ করছি, 10⁻⁻6 10⁵ গুণ হয়ে 10⁻⁻1, মানে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ টাগ করে আলটিমেটলি এই ফাইনাল অ্যান্সার বের করছি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো দেখেন, আমি আপনাদেরকে যে অঙ্কগুলা করাচ্ছি এই অঙ্কগুলো কোথায় আসছে? যেমন এইটা আসছে কুয়েটে, তারপর এর আগে P11 করছিলাম, এটা আসছে বুয়েটে। তো বুয়েটে কুয়েটে এই অঙ্কগুলো আসা, তাহলে মানে এই অঙ্কগুলো যদি পারেন তাহলে বুয়েট কুয়েট এগুলাও পেরে যাবেন। আমাকে একটু কমেন্ট করে জানান, এটা কি খুব বেশি কঠিন নাকি ইজি মনে হচ্ছে? ইজি মনে হচ্ছে? একজন আমাকে কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছিল যে ভাই আগের অঙ্কে আমার এখানে 1.44 10⁻⁻5 হবে বলে। তো আমি একটু দেখি, ও যেহেতু এতবার বলতেছে 4.8 10⁻⁻4 ইন্টু 0.03, না 1.44 ও আচ্ছা হ্যাঁ ঠিকই তো বলছে, এটা খেয়াল করিনি। আচ্ছা, এই জায়গায় একটু একটা জিনিস, আমি এই জায়গায় একটা জিনিস একটু মিস্টেক করছি, এখানে জাস্ট কত ছিল? ভোল্ট ছিল, তাহলে এটা 5 হবে। ওকে, তাহলে এইটার কারেসপন্ডিং এই জায়গায় ছোট্ট একটু ভুল হবে, 4.8 to the -4 into 0.03 1.44 10 to the -5। ওকে, এই জায়গায় -5 এটা যদি হয় তাহলে জাস্ট n এর ভ্যালু কি হবে? 29 এর জায়গায় 28 হবে, তাই তো? যে 100 ইন্টু 1.2 1 10 to the power -3 ইন্টু 1.6 10 to the power -19 ইন্টু 1.44 প্লাস 5। ওকে, হ্যাঁ এখানে জাস্ট 28 হবে। থ্যাংক ইউ, আমাকে একজন বলে দিছে, তো আপনাকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ডান। তাহলে আমরা এইটুকু করে ফেললাম, P10, তারপর P11, P12, তিনটা শেষ। আমরা একটু আরো সামনে যাই, দেখি কি আছে। একটি খুব লম্বা তারের মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের কেন্দ্র থেকে আর দূরত্বে যদি এত হয় তাহলে বি দূরত্বে কত হবে? আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা এখানে কি? তারের থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড এত, তাহলে 2r দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কত? এই হচ্ছে সিস্টেমটা।
আর কোশ্চেনে কি বলছে, অসীম দৈর্ঘ্যের একটা তার, মানে অনেক লম্বা তার। তো হিউজ লম্বা একটা তার, এই লম্বা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট ফ্লো হচ্ছে। তো প্রথমত বলছে এই তার থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে 0.2 টেসলা। এখন আমি যদি বলি যে ভাইয়া এই তার থেকে 2r দূরত্বে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ধরলাম বি প্রাইম, এখন এই বি প্রাইমটা কত হবে, 2r দূরত্বে বি কত হবে সেটা হচ্ছে বের করতে বলছে। তো আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা জানি অসীম দৈর্ঘ্যের তার থেকে এ দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কি আসে, মিউ নট। সলিউশনে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের P13 করতেছি আমরা। ওকে, সো আমরা জানি B is equals to মিউ নট I ডিভাইডেড বাই 2i পাই a। এখানে বাদ বাকি সবকিছু ফিক্স থাকলে বি হচ্ছে এর ব্যস্তানুপাতিক, মানে তার থেকে যে দূরত্ব সেই দূরত্বের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। এখন আমরা যদি একটু কাজ করি তাহলে এখান থেকে কি দেখব, একটা রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর দূরত্বে ছিল এত, 2r দূরত্বে কত। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া বি প্রাইম বাই বি ইজ ইকুয়ালস টু কি, এ প্রাইম, সরি, এ ডিভাইডেড বাই এ প্রাইম, উল্টায় যাবে কেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমি বি প্রাইম কত জানি না, এটা আমাকে বের করতে হবে। বাট শুরুতে বিটা কত ছিল, 0.2 টেসলা, শুরুতে ছিল 0.2 টেসলা, একটু অস্পষ্ট লাগতেছে, 0.2 টেসলা। আমি এটা বসাইলাম 0.2। প্রথমে দূরত্বটা ছিল, এই যে প্রথমে দূরত্বটা ছিল আর, পরে দূরত্বটা হয়ে গেল 2r। তাহলে আমি প্রথমে হচ্ছে আর, পরে হয়েছে 2r, বুঝতেই পারতেছি কাটাকাটি যাবে, আর আর কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে আমার চলে আসবে বি প্রাইম ইজ ইকুয়ালস টু 0.2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 0.1 টেসলা। এই তো আমরা অ্যান্সার কত তা পেয়ে গেছি। ওকে, তাহলে বি প্রাইম আমরা পেয়ে গেছি। অলরেডি আমাকে কয়েকজন অ্যান্সার কমেন্ট করছে, তো বাকিরা সবাই বুঝতে পারছি কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবো। ওকে ওকে, ক্লিয়ার, ওকে ডান। আমাদের 13 নাম্বার প্রবলেমও হয়ে গেল। এবার আমাদের কাছে কিছু হোমওয়ার্ক আছে, কিন্তু যেহেতু হাতে অনেক সময় আছে, হাতে সময় থাকার কারণে আমি নিজেই কিছু করে দিব। তো প্রথমে বলতেছে এত প্রস্থের দ্যাট মিনস আমাকে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, একটি ধাতব পাতে এত ওয়েবার পার মিটার স্কয়ার, তার মানে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, আবিষ্কৃত পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, তাহলে এটা হয়ে যাবে P14, তাই না? P14, এটা আপনাদের হোমওয়ার্কটা ক্লাস ওয়ার্ক হয়ে গেল। হোম ইকুয়ালস ক্লাস। ওকে, তো পাতের মধ্যে দিয়ে ইলেকট্রনের তাড়ন বেগ, ড্রিফট ভেলোসিটি ভি দেওয়া আছে, তাহলে বিভবের মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি জানি, আমরা এখানে জানি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান জানি, ডিসটেন্স জানি, তাড়ন বেগ জানি। আমাকে হল ভোল্টেজের মান কত সেই হল ভোল্টেজের মান বের করতে বলছে। তো আমরা সলিউশনে যাই, সলিউশনে হচ্ছে হল ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ভি বি ডি। সো তিনটাই দেওয়া আছে, ভি দেওয়া আছে কত, 4 × 10⁻³ ম্যাগনেটিক ফিল্ড বলা আছে, এটা মাথায় রাখবেন 1 ওয়েবার পার মিটার স্কয়ার, যে কথা 1 টেসলা, একই কথা, দুইটাই এসআই ইউনিট চুম্বক ক্ষেত্রের জন্য। তাহলে আমরা এখানে বি এর ভ্যালু বসাইতে পারি হচ্ছে 6, আর ডিসটেন্সটা দেওয়া আছে 0.02। তাহলে 4 6 24, 24 দুগুণে 48, 4.8 এবং 4.8 10⁻⁻4, এরকম কিছু একটা হওয়ার কথা। আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, এই যে এটা সবাই বলছে, কমেন্টে আসতেছে, তার মানে আমাদেরটা হয়ে গেছে, আমরা এটা ডান। আরেকটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। তাহলে আমাকে ভি দেওয়া, বি দেওয়া, ডি দেওয়া, তিনটার মান জাস্ট বসাইছি, অ্যান্সার পেয়ে গেছি। তাহলে প্রথম প্রবলেম শেষ। এবার আমরা একটু আগে করছিলাম 14, তাহলে এখন হবে হচ্ছে 15। সো আবারও হোমটাকে আমি ক্লাস বানাবো। সো P15, এই কই চলে গেলাম, তো এবার আমাকে বলতেছে এত সেন্টিমিটার প্রস্থ, তার মানে ডি দেওয়া, এবং এত পুরুত্ব, তার মানে আমার টি দেওয়া, কপারের পাতকে এত ওয়েবার পার মিটার স্কয়ার, তার মানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া।
এই পাতের ভেতর দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে আই দেওয়া, এর প্রস্থ বরাবর কি পরিমাণ হল বিভব পার্থক্য তৈরি হবে, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত সেটাও কিন্তু দিয়ে দিছে। তাহলে আমাদের প্রস্থ দেওয়া, এই দেওয়া পাতের ভিতর দিয়ে এত প্রস্থ কি পরিমাণ হল বিভব তৈরি হবে। তো আমরা জানি হল ভোল্টেজের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে VBD। এখন আমার কি ভি দেওয়া, আমাকে ভি দেওয়া নাই, তো আমি এটা করতে পারবো না এই সূত্র দিয়ে। আরেকটা সূত্র আছে IB ডিভাইডেড বাই NTQ, এটা আরেকটা সূত্র। সো আমার এই সূত্রের কারেসপন্ডিং ডাটাগুলো কোশ্চেনে দেওয়া আছে, সো আমি এটা ইউজ করতে পারবো। আই কত দেওয়া, 200 দেওয়া। বি কত দেওয়া, বি হচ্ছে বলা 1.5 ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা যাই বলেন না কেন। এন দেওয়া, দেখেন এন হচ্ছে 8.4 10⁻28, এতটা ইলেকট্রন প্রতি মিটার কিউবে, মানে এসআই এককে দেওয়া আছে। সো টি, টি কত দেওয়া, টি হচ্ছে 1 মিলিমিটার, দ্যাট মিনস হচ্ছে 10⁻³ ইন্টু ইন্টু হচ্ছে কিউ, কিউ কত, ইলেকট্রনের চার্জ 1.6 10⁻19। সবকিছু দেওয়া আছে, এখান থেকে আমার হল ভোল্টেজের মান কত চলে আসবে। দেখি কেউ আমার আগে করতে পারেন কিনা। ওকে, 8.4 10⁻28 ইন্টু 1 10⁻³ ইন্টু 1.6। সো আমার অ্যান্সার চলে আসছে অলরেডি, এটা হচ্ছে 2.23 10⁻⁻5 ভোল্ট। ওকে, ঠিক আছে, তো আমার সাথে অ্যান্সার মিলছে। ওকে ওকে ওকে, অনেকে মিলছে, তাহলে ডান। আই থিঙ্ক এটাও আমাদের ক্লিয়ার। তারপরের অঙ্কে যাই তাহলে। আরেকটা ক্লাস ওয়ার্ক করব আমরা, হোমটাকে ক্লাস, হোম ইকুয়ালস টু ক্লাস। আগেরটা ছিল হচ্ছে 15, দ্যাট মিনস এটা হবে 16। সো P16। এই প্রবলেমে বলতেছে এত দীর্ঘ, এতটুকু দীর্ঘ, তার মানে এটা লেন্থ দেওয়া, এত প্রস্থ এটা ডি দেওয়া, এত পুরুত্ব এটা আমার পুরুত্ব টি দেওয়া, এত অ্যাম্পিয়ার কারেন্ট তার মানে আমার আই দেওয়া আছে, এত টেসলা চুম্বক ক্ষেত্র তার মানে বি দেওয়া আছে, এতটুকু হল বিভব তৈরি হয়, ওরে আল্লাহ, ভি হলও দেওয়া আছে। তাহলে আমাকে তারণ বেগ বের করতে বলছে, ভি ইকুয়ালস টু ওয়াট, আর আমাকে কি বের করতে বলছে, প্রতি ঘনমিটারে চার্জের সংখ্যা, এন ইকুয়ালস টু ওয়াট। তাহলে আমরা যদি করতে যাই, আমরা জানি সলিউশন যে ভি হল ভি বি ডি, আমরা সম্ভবত বি জানি, ডি জানি, ভি হল জানি। তাহলে এখান থেকে আমরা পাবো ভি হল, সেটা হচ্ছে 10⁻⁻5 ভোল্ট। ভি জানি না, বি কোশ্চেনে দেওয়া আছে 1.5 টেসলা, আর ডি দেওয়া দেখেন 1 সেন্টিমিটার, এই যে ডি হচ্ছে 1 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 0.01 মিটার। তাহলে এখান থেকে আমরা ভি বের করে ফেলতে পারবো 10⁻⁻5 ডিভাইডেড বাই 1.5 10⁻⁻2। তাহলে এখান থেকে অ্যান্সার আসবে -2। ওকে, তো আমার অ্যান্সার চলে আসছে আলটিমেটলি 6.67 10⁻⁻4 এত মিটার পার সেকেন্ড। এটা কি আসলো, এটা হচ্ছে আমার তারণ বেগ বা ড্রিপ ভেলোসিটি আসছে। তাহলে প্রথমটা আমরা করে ফেলছি। এবার হচ্ছে পরিবাহীর প্রতি ঘনমিটারে চার্জের সংখ্যা নির্ণয় করো। সো আমরা এই জিনিসটা জানি, নাও ভি হল আই বি ডিভাইডেড বাই এন টি ই। তো এইখান থেকে আমরা হল ভোল্টেজ তো জানি 10⁻⁻5, আই আমাকে দেওয়া ছিল হচ্ছে কত জানি 3 অ্যাম্পিয়ার, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আমাকে 1.5, এন জানি না, পুরুত্বটা দেওয়া 10⁻⁻3 সেন্টিমিটার, তার মানে মিটার ইন্টু 10⁻⁻5, ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19। সবকিছু দেওয়া আছে, এখান থেকে সলভ করলে আমার এন এর ভ্যালু বের হয়ে যাবে। দেখি কত দেয়। টি টি তো আমার এন চলে আসছে 2.8125 10⁻29 ইলেকট্রনস পার মিটার কিউব।
তো আমরা অ্যান্সারটা কিন্তু বের করে ফেলছি, আমাদের অ্যান্সার ডান। ওকে, আমার সাথে মিলছে কার কার? আয়েশার মিলছে, সামিয়ার মিলছে, সঞ্জিদা বলছে, আফরার একটু ডিফারেন্ট আসছে। ওকে, ওকে, সো অনেকে যেহেতু মিলছে আই গেস হয়ে গেছে যে একজনের ভুল আসছে, আই থিঙ্ক ওই একটু ক্যালকুলেশন চেক করলে হয়ে যাবে। তো এই অঙ্কটা আই গেস আপনারা ধরতে পারছেন। তো আজকের ক্লাসে আপনাদের কোনো এক ফ্রেন্ড, আমি নামটা বলবো না, ও আমাকে অনেকক্ষণ ধরে একটা কমেন্টই করে যাচ্ছে, যতক্ষণ আমি কমেন্ট করার সুযোগ দিচ্ছি ওর একটাই কমেন্ট যে ভাইয়া ফার্স্ট ইয়ারে থাকতে যে পড়ার যে স্পৃহা পাইতাম, পড়ার যে মোটিভেশন কাজ করতো, যেভাবে অনেক মজা করে পড়তে পারতাম, এখন সেকেন্ড ইয়ারের মাঝামাঝি এসে আমার মধ্যে সেই মোটিভেশন কাজ করে না, পড়তে পারি না, বা পড়ার ফ্লোটা, এনথুসিয়াজম, উৎসাহ, মোটিভেশন সব কমে গেছে। সো আউটপুটও কমে গেছে, তাহলে আমি এখন কি করতে পারি? এই রিলেটেড কমেন্ট সে বারবার করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। এবং আমার মতে শুধু ওরই একাই না, এরকম আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই এখন এই কমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে ভাইয়া আমি পড়তে গেলে আমার পড়া হয় না, বা হচ্ছে আগে যেরকম মোটিভেশন কাজ করতো, এই এতক্ষণ পড়বো, এত এত জায়গা থেকে প্রবলেম সলভ করব, কনসেপ্ট বুক দেখবো, মাস্টার বুক দেখবো, কোশ্চেন ব্যাংক করব, আমি একটা চ্যাপ্টার 10-12টা ভালো অঙ্ক করব, এখন আর ওই মোটিভেশনটা থাকে না। এখন কেন থাকে না এবং কি করতে হবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথম বিষয় হচ্ছে যে ভাইয়া, না থাকাটা খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? দেখবেন আপনি যখন কোন একটা জায়গায় ধরেন ট্যুরে যাচ্ছেন, আপনি বাসে উঠলেন। ১ম এ দেখবেন আপনার কাছে অনেক ভাল লাগবে। আরে বাসে উঠতেছি, হাওয়া হাওয়া দিচ্ছে। হ্যাঁ? তারপর হচ্ছে ফ্রেন্ডরা মিলে গল্প করতেছি। ৩-৪ ঘন্টা সেই মাস্তি করলেন, সেই নাচানাচি করলেন, অনেক কিছু করলেন। তারপর দেখবেন আপনার শরীর কিন্তু ক্লান্ত হয়ে যাবে। আপনি জানেন যে আপনি হচ্ছে আপনার ডেস্টিনেশন এর কাছে দিয়ে যাচ্ছেন, হয়তো কক্সবাজার যাচ্ছেন, ভাল লাগবে। কিন্তু শরীর কিন্তু আপনার ক্লান্ত হয়ে যাবে। সো ইন্টারের জার্নিটা খুবই হেক্টিক একটা জার্নি, খুবই পরিশ্রমের একটা জার্নি। আপনি অলরেডি ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত প্রায় হয়তো ১৪-১৫ মাসেরও বেশি সময় হয়তো আপনি কাটায় ফেলছেন। এবং যে একেবারে কম পড়াশোনা করছে তারও আসলে কম না। অনেকটুকুই পেরেশানির মধ্যে যাইতে হইছে, অনেকটুকু প্রেশার যাইতে হইছে। এট লিস্ট ২ টা তো কলেজে পরীক্ষা দিছেন, শিকড় পরীক্ষা দিছেন, অনেকগুলা জিনিস পাড়ি দিছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফার্স্ট ইয়ারের শুরুর দিকে আপনার কাছে একটা চ্যাপ্টার পড়ার জন্য যেইটুকু টাইম থাকতো, সেকেন্ড ইয়ারে টাইম হয়ে গেছে আরো অর্ধেক। একটা চ্যাপ্টার দেখা গেছে সেটা ওই আগের মতোই কঠিন, বা আগের থেকে কিছু ক্ষেত্রে বেশি কঠিন। কিন্তু প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ারে থাকে ওটার জন্য যেইটুকু টাইম ছিল, শুভ ভাইয়া ভেক্টরের একটা চ্যাপ্টারে দেখা গেছে ৭০টা অঙ্ক করায় ফেলতেছে, বা নিউটন মেকানিক্সে আরো বেশি অঙ্ক করাইছে। কিন্তু এই চ্যাপ্টার গুলোতে ভাইয়া করাচ্ছে না। কারণ ভাইয়া যদি এই চ্যাপ্টারটা অতগুলো অঙ্ক করাইতে যায়, তাহলে এই চ্যাপ্টার শেষ হইতে তো টেস্ট পরীক্ষা চলে আসবে, তাহলে আপনি বাকি চ্যাপ্টার কখন পড়বেন? আর শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কত কিছু আছে। এজন্য আমরা অপটিমাম পদ্ধতিতে আগাইতে যাই। কিন্তু এই যে এক অল্প সময়ের মধ্যে দিয়ে এত চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আমি আজকের দিনে ফিজিক্স পড়বো না কেমিস্ট্রি পড়বো, ম্যাথ পড়বো না বায়োলজি পড়বো, বাংলা পড়বো না ইংলিশ পড়বো। এই একটা ব্যাপার। সেকেন্ডলি আমাদের ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টার গুলো ছিল, গতি, ভেক্টর, নিউটন মেকানিক্স, এগুলোর অনেক কিছুই কিন্তু 9, 10 এ দেখে আসছি। তো অনেকটুকু রিলেটেবল, ধরাটা ইজি। কিন্তু ইন্টারে যে টপিক, এই জিনিসপাতিগুলোর কিছুই তো আপনি 9, 10 এ দেখেন নাই। বা তড়িৎ ক্ষেত্র, কারেন্টের কথাও যদি বলি, এই যে কেভিএল, কেসিএল, ম্যাক্সিমাম জিনিস কিন্তু আপনি দেখেন নাই। তো এইখানে জিনিসগুলো আরো বেশি নতুন, আরো বেশি কঠিন, সময় আরো কম। এই কারণে একে তো জার্নি অনেকক্ষণ ধরে করে ফেলছেন, অনেকদিন ধরে করছেন, তার একটা এফেক্ট। সেকেন্ডলি হচ্ছে টাইম কম, মাথা নিয়ে কুলাইতে পারছে না। মাথাটা জিনিসটা ধরার আগে আপনাকে বলছে এটার আউটপুট দাও, পরীক্ষা দিয়ে এখানে ফাটায় দাও। সো আপনার মাথা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আপনি নিজে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এখন এখানে তাহলে ভাইয়া বুঝলাম প্রবলেম গুলো তো বললেন, তাহলে সলিউশন কি? তো আজকে কেন কথাগুলো বলতেছি, বিকজ আজকে হাতে একটু সময় পাইছি বলার। অন্যান্য দিন আসলে এত পেরেশানির মধ্যে থাকি যে টপিকই শেষ হয় না, তাই বলার সুযোগ পাই না। প্রথম কথা, আপনার মতো এই পেরেশানিতে, আপনার মতো এই কষ্টে আপনার আগের জেনারেশনে সবাই গেছে, বাট লাস্ট ৩-৪ বছরের থেকে আপনার একটু বেশি পেরেশানির মধ্যে যাচ্ছেন, বিকজ ওদের এগুলো ছিল শর্ট সিলেবাসের বাইরে। তো ওরা কেউ কেউ পড়ছে, বা পড়লেও অত ডিপে যায় পড়েনি, আপনাদেরকে এগুলো পড়া লাগছে, এই জন্য আপনাদের ব্যাচের পেরেশানিটা একটু বেশি। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে, ক্লাসের শুরুটা আমি শুরু করছিলাম এই কথাটা দিয়েই, যে যেই জিনিসটা যত বেশি ডিফিকাল্ট, যে জিনিসটা আপনার কাছে মনে হয় যত বেশি ইম্পসিবল, সেটাকে যখন আপনি কষ্ট করে অ্যাচিভ করবেন, তখন আপনি তত বেশি কনফিডেন্ট হবেন, তত বেশি প্লেজার, তত বেশি আনন্দ অনুভব করবেন। এবং মাথায় রাখবেন যে আল্লাহ পাক যখন কোনো একটা মানুষকে লেভেল আপ করতে চায়, তার আগে দিয়ে তার লাইফে কিছু ঘটনা ঘটায়। আল্লাহ পাক যখন কোনো একটা মানুষকে লেভেল আপ করতে চায়, তার লেভেল এখান থেকে এখানে নিতে চায়, তখন তার লাইফে কিছু ঘটনা ঘটায়।
এর ১ম ঘটনার যেগুলো কমন কিছু ঘটনা সেগুলোর মধ্যে একটা হচ্ছে সে নিজেকে খুব লো ফিল করে। আমার দ্বারা হচ্ছে না, আমি দ্বারা পারতেছি না, আমার ভাগ্য আমাকে সাহায্য করে না। এই জিনিসগুলো তার মধ্যে ফিল হয়। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে তাকে কিছু হার্ড ডিসিশন এর মধ্যে দিয়ে যেতে হয়। অনেক চ্যালেঞ্জিং কোনো জিনিস তাকে হচ্ছে ডিসাইড করতে হয়। যে ভাই আমি এটা করতে গেলে এটা হবে না, ওইটা করতে গেলে ওইটা হবে না। ধরেন আপনি এখন টার্গেট করছেন। এতদিন আপনার মনে হচ্ছে ভাই ইঞ্জিনিয়ার হবো, মেডিকেলেও রেজাল্ট করব, ঢাকা ভার্সিটিও ফাটাই দিব। বাট এখন আপনি বুঝছেন যে না, একসাথে ৩ টা হবে না। যেকোনো একটার দিকে ফোকাস করতে হবে। আপনার ডাক্তারও হইতে মন চায়, ইঞ্জিনিয়ারও হইতে মন চায়। বাট যেকোনো একটার দিকে ফোকাস করে আগায় যেতে হবে। তারপর আরেকটা জিনিস যেটা যে, যেই মুহূর্তে, যেই মুহূর্তে আপনার কাছে সবথেকে লো ফিল হবে, সেই মুহূর্তেও যদি আপনি নিজের উপর কনফিডেন্স রাইখে জেদ ধরে দাঁতের উপর দাঁত পিষে আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি এফোর্টটা দিয়ে যেতে পারেন। এফোর্টটা দিতে, দিতে আপনি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন। বাট আপনি দিয়ে যাচ্ছেন। তখন যেটা হবে আপনি হয়তো এক্সপেক্ট করছেন আপনি এই রেজাল্ট করবেন। এই রেজাল্ট হবে না। বাট কাছাকাছি একটু রেজাল্ট হবে। একটু হয়তো ভালো রেজাল্ট হবে। অত ভালো হবে না। কিন্তু এই একটু যে ভালো, এই একটু ভালো রেজাল্টটা যখন আপনি দেখবেন, তখন দেখবেন আপনার আশেপাশে আরো অনেক মানুষ ছিল। তারাও এরকম রেজাল্ট করবে চিন্তা করছিল। বাট তারা ওইটাও করতে পারেনি। বাট আপনি এই কষ্টের বদৌলতে আপনি একটু হইলেও ভালো রেজাল্ট করছেন। ওই একটু ভালো রেজাল্টটা আপনাকে একটা ড্রাইভিং ফোর্স দিবে। এই ফোর্সটা আপনাকে যত সময় যাবে এক্সপোনেনশিয়ালি আপনার বুঝতে পারা, আপনার সাকসেস পাওয়া, আপনার পরীক্ষায় ভালো করা, আপনার কনফিডেন্স হওয়া, মাথায় জিনিসগুলা বুঝতে শিখা সবকিছুকে এক্সপোনেনশিয়ালি বাড়াইতে থাকবে। এবং এই এক্সপোনেনশিয়ালি বাড়াইতে, বাড়াইতে যখন আপনি অনেকটুকু বেড়ে যাবেন তখন আপনার লেভেলটা আপ হয়ে যাবে। বাট তার আগে দিয়ে কিন্তু আপনাকে ওই কাট অফ টা পার করতে হবে। সেমিকন্ডাক্টর পড়ে আছে। কাট অফ ভোল্টেজ পার হইলে কি কারেন্ট একটা লাফ মারে। সো আল্লাহ পাক এই জিনিসটাই ঘটায়। আপনার আগে ওই লাফ মারার আগে লাইফে যখন অনেকদিন ধরে কিছু হবে না, আমি পারতেছি না, হচ্ছে না, দিয়েই যাচ্ছি, কিছুই মাথায় ঢুকে না। পড়ি ভুলে যাই। তো যখন এরকম লো ফিল হয়, এর মধ্যে লেগে থাকতে, থাকতে একটা সময় আসলে ওই গ্রাফটা উপরের দিকে উঠা শুরু করে। কারেন্টটা তখন দ্রুত বাড়ে। সো এই সময়গুলোতে যদি আপনি লেগে থাকতে পারেন, আর অল্প কয়টা দিন, ৩ মাস পর হয়তো আপনাদের টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা পর্যন্ত টার্গেট একটাই যে ভাই সামহাউ সেকেন্ড ইয়ারের সিলেবাসটা যতটুক পারা যায় ভালোমতো বুঝে, বুঝে প্র্যাকটিস করে শেষ করা। তারপর টেস্ট পরীক্ষার পর থেকে বা হচ্ছে আমাদের এই কোর্স শেষ হওয়ার পর থেকে এলজিপিএ দিয়ে আমরা টান মারবো। ফার্স্ট ইয়ার যা ভুলে গেছি সবকিছু রিভাইজ করব। বোর্ড পরীক্ষার ১-২ মাস আগে এলজিপিএ 5 এর ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমাদের টার্গেট একটাই যে ভাই বোর্ড পরীক্ষা ফাটায় দিব। ওইটার জন্য যতটুক ভাই প্রিপারেশন নেওয়া দরকার ততটুক প্রিপারেশনটা যেন আমার এলজিপিএ এর মধ্যে দিয়ে হয়ে যায়। এলজিপিএ 5 শেষ হওয়ার পরও আপনার ৩ মাস হচ্ছে পরীক্ষা, ২.৫ থেকে ৩ মাস পরীক্ষা দেওয়ার টাইম থাকবে। তখন পরীক্ষাগুলো দেওয়ার আগে আপনার সব শেষ। আপনি জাস্ট এবার রিল্যাক্সে রিভাইজ করে, করে পরীক্ষা দিবেন। এইটুকু যদি দিতে পারেন বোর্ড পরীক্ষার আগেই আপনি নিজে থেকেই জানবেন যে আমি চাইলে বুয়েটে যেতে পারবো। আমার যদি মনে হয় আমি ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল ভালো জায়গায় চান্স পেয়ে যাবো। বাট তার আগেই যে কষ্টের জার্নিটা, এখন এই যে আগামী ৩ মাস আপনার হচ্ছে যে কোর্স শেষ হওয়ার আগে ২ মাস বা ১.৫ মাস যাই আছে না কেন, এইটুকু সময় আপনি লেগে থাকে এবং টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এলজিপিএ 5 কোর্স হোক যেখানেই হোক না কেন, আপনি এই লেগে থাকা দিয়ে আপনি হচ্ছে কোন রকমে শেষ করছেন, মোটামুটি একটা শেষ করছেন। এটাই অনেক বড় সাকসেস। ইন্টারে 50 থেকে 60% মানুষ বোর্ড পরীক্ষার আগ পর্যন্তও ঠিকমতো সিলেবাস শেষ করতে পারে না। সেখানে আপনি বোর্ড পরীক্ষার অনেক মাস আগে শিক্ষকের সাথে যদি সিলেবাসটা মোটামুটিও শেষ করতে পারেন বা না করতে পারলেও এলজিপিএ 5 এর মাধ্যমে সিলেবাসের রিমেইনিং অংশগুলা শেষ করা বা আগের ভুলে যাওয়া অংশগুলো শুধরায় নেওয়া বা হচ্ছে রিভাইজ করে নেওয়া, এইটুকু যদি করতে পারেন আপনি ওয়ান্ডারফুল একটা কাজ করে ফেলছেন। এবার জাস্ট এটাকে ইউজ করে যখন আপনি এলজিপিএ 5 এর পরে টেস্ট পরীক্ষাতে বসবেন, সরি আমাদের মডেল টেস্ট গুলোতে বসবেন। মডেল টেস্ট গুলোতে যখন ভালো করবেন তখন আপনার ওই যে লেভেলটা অলরেডি আপ হয়ে যাবে। এবার বোর্ড পরীক্ষার টাইম গুলোতে বোর্ড পরীক্ষায় তো ভালো করাই, সাথে, সাথে অ্যাডমিশনটাও একটু ফোকাস করা। তারপর তো অ্যাডমিশনের মহাযুদ্ধ শুরু হয়েই যাবে। তো শেষ পর্যন্ত যদি লেগে থাকেন দেখবেন লাইফটা অন্যরকম হবে, অনেক ভাল লাগা কাজ করবে। সো আজকের ক্লাসে আরো অনেক অঙ্ক করানোর কথা ছিল। কিছু হোমওয়ার্ক থাকুক, সব আমি করে দিলে তো আসলে হইল না। সো ২ টা, একটা মাত্র হোমওয়ার্ক আছে। একটা হোমওয়ার্কই আপনারা সবাই সাবমিট করবেন। বাট আমি চাই এই একটা হোমওয়ার্ক যেটা আছে এটা সহজ হলেও এটা আপনারা সবাই সাবমিট করেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে সবার অনেকদিন পরে মনে হয় একটু ২-৩ মিনিট আগে ছাড়লাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।